সো হে এভরিওয়ান, আমি সাক্ষ্য আর তোমরা দেখছো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। তো আজ আমাদের WBJEE 2025 ফিজিক্স ক্র্যাশ কোর্সের 5th ক্লাস এবং এই পঞ্চমতম ক্লাসে আমরা ক্লাস 12-এর ইউনিট নাম্বার 5 চ্যাপ্টার নাম্বার 5 অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ ওয়ান শর্ট ভিডিও নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাসটা তুমি যদি পুরো করো তাহলে তুমি জানতে পারবে যে অল্টারনেটিং কারেন্ট থেকে WBJEE-তে বিগত 5-6 বছরে 5-6-7 বছরে কীরকম প্রশ্ন এসছে সেগুলোকে আমরা ইন ডেপথ সলিউশন করে তোমার সামনে রাখবো। খালি তাড়াহুড়ো করে প্রবলেম না, একদম ডিটেইলডে কনসেপ্টে গিয়ে কনসেপচুয়াল ওয়েতে আমি তোমাদের সবকটা প্রবলেম WBJEE-র রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার্সের সেই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আমি তোমাকে এই সিরিজের আন্ডারে করিয়ে দেবো। সাথে যেই মেইন্সের যে বিগত 3 বছরের কোয়েশ্চেন অর্থাৎ JEE 2025, JEE 2024 এবং JEE 2023 মেইন্সের কথা বলছি। তো মেইন্সের যে কোয়েশ্চেনগুলো অল্টারনেটিং কারেন্ট থেকে এসেছিলো এবং যে কোয়েশ্চেনগুলো এবছর WBJEE-তে আসার চান্স বেশি, যে টাইপের কোয়েশ্চেনগুলো আসার চান্স বেশি, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। ক্লাসের ডিউরেশন খুব বেশি হবে না, 1 ঘন্টা 30 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের ক্লাস কিন্তু থাকবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা পুরো দেখো, ক্লাসটা পুরো দেখো। 15 মিনিট 20 মিনিট করে করলে তারপর বেরিয়ে চলে গেলে তাহলে কিন্তু হবে না। আমি দেখতে পাই যে কারা ক্লাস করছে, কারা ক্লাস করছে না, তো সেখানে কিন্তু আমি সব দেখতে পাচ্ছি। এখন যদি তুমি ক্লাসটা করো, এখন তুমি যদি সিনসিয়ারলি ক্লাসটা করো, তাহলে যেদিন রেজাল্ট আসবে WBJEE সেদিন তুমি হ্যাপি থাকতে পারবে। শুধু সেদিন না, তারপরে যে তোমার কেরিয়ারটা, সেই কেরিয়ারটাও ভালো হবে। তুমি ভালো কলেজ পাবে, তুমি সেখান থেকে ভালো প্লেসমেন্ট পাবে, ভালো কোম্পানিতে তুমি জব করতে পারবে। তো এই 1 মাস স্যাক্রিফাইস করে নাও, আর লাস্ট 1 মাস আছে, তারপর তো ছুটি। সত্যি বলতে তো 1 মাস লাস্ট স্যাক্রিফাইস করে নাও, আর 1 মাসও নেই সত্যি বলতে, 26 দিনের কাছাকাছি আছে। তো এই 26 দিন পরিশ্রম করে নাও, তারপরে তোমার জীবন কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমাদের WBJEE-র আন্ডারে 5th ক্লাস এবং আজকে আমরা কভার করব অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। এবার এই যে অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারটা খুব স্কোরিং একটা চ্যাপ্টার। তোমার যদি একদম বেসিক ফর্মুলাগুলো মনে থাকে, কী ফর্মুলা রয়েছে এখান থেকে মনে করে দেখো: পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট, LR সার্কিট, CR সার্কিট, LCR সার্কিট, LCR সার্কিটের রেজোনেন্স, ব্যান্ডউইথ, কোয়ালিটি ফ্যাক্টর, পাওয়ারের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ, কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ, ইম্পিডেন্সের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ, অ্যাভারেজ ভ্যালু বার করা, RMS ভ্যালু বার করা, এই যে টপিকগুলো, অ্যাভারেজ পাওয়ার বার করা, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা, ট্রান্সফরমারের বেসিক কনসেপ্ট, এই জায়গাগুলোর কনসেপ্ট তোমার যদি ঠিক থাকে, আশা করি তোমাদের ঠিক আছে, তার কারণ রিসেন্ট তোমরা 12তে উঠলে, 12-এ পড়েছিলে, যা তুমি থিওরি পড়েছিলে কম বেশি সেই জিনিসই কিন্তু তোমার WBJEE-তে আসবে। এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন না, এই চ্যাপ্টারটা স্কোরিং। এখান থেকে প্রত্যেক বছর 1 থেকে 2টো করে কোয়েশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা কিন্তু স্কোরিং, ভালো একটা চ্যাপ্টার, নাম্বার তোলার জন্য কিন্তু খুব পারফেক্ট একটা চ্যাপ্টার। আরেকটা কথা, সেটা হচ্ছে এর আগের যে 4টে ক্লাস সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাট, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এবং EMI, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেই 4টে ক্লাসের ওয়ান শট নিয়ে ডিসকাস করেছিলাম। তো তোমাদের মধ্যে যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে কিন্তু অবশ্যই ক্লাসগুলো চেক আউট করে এবং পুরো ক্লাসটা করো। ক্লাসের PDF নোটস তুমি যদি পেতে চাও, আজকের ক্লাসের যে নোটস হবে উইথ সলিউশন কোয়েশ্চেনগুলো, সেগুলো তুমি যদি পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমাকে জয়েন হতে হবে। তো ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তুমি কিন্তু ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারবে। ভিডিও যদি ভালো লেগে থাকে, ক্লাস যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আমি পুরো ক্লাসটা করলাম বা সামথিং কিছু, বা যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটা তুমি কমেন্টে ক্লিয়ার করতে পারো। প্রথম কোয়েশ্চেন দেখো, চলে আসো কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে WBJEE 2024-এর, অর্থাৎ ঠিক 1 বছর আগে যারা তোমাদের দাদা দিদিরা আছে, তোমাদের সিনিয়ররা আছে, তারা যে কোয়েশ্চেনটা ফেস করেছিল সেটা আমরা ফার্স্ট করব। প্রথম কি বলছে ইন আ সিরিজ LCR সার্কিট দ্য RMS ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটার আর 30 ভোল্ট অ্যান্ড 90 ভোল্ট রেসপেক্টিভলি। বলছে ছবিতে দেখো, নিচে ছবিটা দেওয়া আছে, বলছে তোমার কাছে একটা LCR সার্কিট আছে, একটা সিরিজ LCR সার্কিট আছে। LCR, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, রেজিস্টার, 3 জোড়কে সিরিজ কম্বিনেশনে লাগানো হয়েছে। বলছে যে রেজিস্টারের দুপাশে RMS ভোল্টেজের মান 30 ভোল্ট, এই রেজিস্টারের দুপাশে RMS ভোল্টেজের মান 30 ভোল্ট ধরে নিচ্ছি আমি। রেজিস্ট্যান্সের দুপাশে, রোধের দুপাশে যে RMS ভোল্টেজটা তার মান VR, এর দুপাশে ভোল্টেজটা ধরছি VL, সির দুপাশে ভোল্টেজটা ধরছি VC। তাহলে প্রশ্নানুসারে
ভিআর এর মান দিয়ে দিয়েছে ওরা 30 ভোল্ট এবং ক্যাপাসিটারের দুপাশে অর্থাৎ ভিসির মান দিয়ে দিয়েছে ওরা 90 ভোল্ট। ইফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ 50√2 sin omega t, দেন দ্য পিক ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ কত? বলছি যদি আমরা সাপ্লাই ভোল্টেজ এত দিই, দেখো লেখা আছে সাপ্লাই ভোল্টেজ মানে এসি জেনারেটরটা যেটা আমরা লাগিয়েছি সেখান থেকে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে, তো সেখান থেকে তৈরি হচ্ছে 50√2 sin omega t। তো এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেই ভোল্টেজের জন্য ইন্ডাক্টরের দুপাশে ইন্ডাক্টরের মধ্যে পিক ভোল্টেজের মান কত হবে? ইন্ডাক্টরের মধ্যে এই যে ইন্ডাক্টরটা, এই যে সাবেশটা, এই যে কুণ্ডলিটা, ইন্ডাক্টরটা, সেই কুণ্ডলিটার মধ্যে পিক ভোল্টেজ কত হবে? ওরা কিন্তু আরএমএস ভোল্টেজ জিজ্ঞেস করেনি, ওরা পিক ভোল্টেজ জিজ্ঞেস করেছে। তো ঠিক আছে, আরএমএস থেকেই তারপরে না আমরা পিক পাবো, তো আগে আমাদের আরএমএসটা বার করতে হবে। তাহলে কী কী ডেটা দিয়েছে সেগুলোকে আগে লিখে নাও। দেখো খুব সহজ কোয়েশ্চেন, এখানে তোমার যদি বেসিক ফর্মুলাটা ঠিক থাকে তাহলে তুমি কিন্তু নামিয়ে আসতে পারবে খুব ইজিলি এবং খুব টাইম কনজিউমিংও না কোয়েশ্চেনগুলো। প্রথম বলেছে ভিআর ইকুয়াল টু 30 ভোল্ট, রেজিস্ট্যান্সের দুপাশে ভোল্টেজ 30, ক্যাপাসিটারের দুপাশে ভোল্টেজ 90, তাহলে ভিসি বলে দিয়েছে 90 ভোল্ট। ভালো কথা, আমাদের বার করতে হবে ফার্স্ট অফ অল যে ভাই ভিএল এর মানটা কত, এল এর দুপাশে ভোল্টেজ কত সেটাকে বার করবো এবং সেটা আরএমএস মান, আরএমএসকে কনভার্ট করবো আমরা তারপরে পিক ভ্যালুতে। ঠিক আছে, অরিজিনাল যে সাপ্লাই ভোল্টেজ সেটা কি দিয়ে দিয়েছে না, ভি ইকুয়াল টু 50√2 sin omega t। আচ্ছা, তোমাকে বোর্ডের জন্য যখন আমি পড়িয়েছিলাম তোমাদের তখনও বলেছিলাম যে এইখানে অল্টারনেটিং কারেন্টের কোয়েশ্চেনে যখনই তোমাকে একটা ভোল্টেজের সমীকরণ ওরা দিয়ে দেবে বা কারেন্টের সমীকরণ দিয়ে দেবে, সেটাকে তুমি তোমার চেনা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো। এখানে আমরা এমনিতে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং ভোল্টেজের সমীকরণ কি জানি, ভি ইকুয়াল টু কী হয় এমনিতে, ভি নট সাইন ওমেগা টি। তাহলে দেখো তো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করাই তাহলে খুব ইজিলি আমরা লিখতে পারি না যে এই যে ভি নটটা তার মান কত, বেসিক্যালি 50√2। তার মানে পিক ভোল্টেজ যেটা এই সাপ্লাই থেকে যে ভোল্টেজটা বেরোচ্ছে তার যে পিক ভ্যালুটা, তার যে সর্বোচ্চ মানটা সেটা হচ্ছে 50√2। আচ্ছা, আমাদের তো সর্বোচ্চ মান নিয়ে কাজ নেই, আমাদের দেখো সব কিছু আরএমএসে দেওয়া আছে, তো এটাকে আরএমএসে কনভার্ট করে নিই। আমরা জানি যে আরএমএস মান কত হয়, বলো ফর্মুলা। বলছে কারেন্টের সমীকরণ যদি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি হয় বা ভোল্টেজের সমীকরণ যদি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি হয়, তাহলে ভি আরএমএস মানে কি হয়, আরএমএস মানটা কত হয়, ভি নট বাই √2, পিক ভ্যালু বাই √2। তাহলে এখানেও কারেন্টের সমীকরণ ভি নট সাইন ওমেগা টি, তাহলে ভি আরএমএস মানে হবে ভি নট বাই √2। ভি নটের মান 50√2, 50√2 বাই √2 মানে 50 ভোল্ট হচ্ছে আমাদের ভিআরএমএস। তাহলে এটাই হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, এটাকে আমি শুধু ভি লিখছি। তাহলে ভি ইকুয়াল টু 50 ভোল্ট। ভালো কথা, তাহলে আমরা সাপ্লাই আরএমএস ভোল্টেজ জানি, আমরা রেজিস্ট্যান্সের দুপাশে কতটা ভোল্টেজ পড়ছে সেটা জানি, আমরা ক্যাপাসিটারের দুপাশে কতটা ভোল্টেজ পড়ছে আরএমএস সেটা জানি, আমাদের বার করতে হবে ইন্ডাক্টরের দুপাশে কতটা ভোল্টেজ পড়ছে। কী করে বার করব? বলছে একটা এলসিআর সার্কিট, এটা এলসিআর বর্তনী, একটা এলসিআর সার্কিটে আমরা কি জানি যে ফেজার ডায়াগ্রাম কীরকম দেখতে হয়। বলছে দাদা একটা ফেজার ডায়াগ্রাম দেখতে এরকম হয় যে যদি এক্স অ্যাক্সিস বরাবর তুমি কারেন্টকে ধরো তাহলে কারেন্টের সাথে সেম ফেজে কে থাকে, বলো বলো বলো, কারেন্টের সাথে কোন জিনিসটা সেম ফেজে থাকে, ভিআর, ভিএল না ভিসি? ভিআর, মনে নেই? কারেন্ট যেদিকে থাকবে ভিআর সেদিকে থাকবে, রেজিস্ট্যান্সের দুপাশে ভোল্টেজ সেদিকে থাকে সেম ফেজে। ভিএল থাকে ইন্ডাক্টরের দুপাশে যে ভোল্টেজ তার পিক ভ্যালু বলো বা তার আরএমএস মান বলো, সেটা থাকে কারেন্টের থেকে 90 ডিগ্রি উপরে, কারণ ভোল্টেজ লিড করে ইন্ডাকটিভ সার্কিটে। আর ঠিক তেমনি ভিএল এর ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি উল্টো দিকে থাকে আমাদের ভিসি। তাহলে এখানে তিনটে ভোল্টেজ, একটা ভিআর, একটা ভিএল, একটা ভিসি। আমরা জানি যে এগুলো এক একটা ভেক্টর কোয়ান্টিটির মতো কাজ করে, এদেরকে আমরা ভেক্টরিক্যালি অ্যাড করলে তবে আমরা ভি পাই, সাপ্লাই ভোল্টেজ পাই। তাহলে এই তিনটে ভেক্টরকে অ্যাড করবে তুমি কি করে, তিনটে ভেক্টরকে অ্যাড করার রাস্তা কি না, তার জন্য নিয়মটা ছিল যে কিছুক্ষণের জন্য আমি যদি ধরে নিই যে ভাই ভিএলটা ভিসির থেকে বড়, কারণ তিনটে ভেক্টরকে ডিরেক্টলি আমরা তো রেজাল্টেন্ট বার করতে পারবো না, একটা কিছু ধরে করতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য যদি ধরে নিই যে ভিএলটা ভিসির থেকে বড়, তাহলে আমাদের যে নেট ভোল্টেজটা উপরে ভিএল নিচে ভিসি, ভিএলটা ভিসির থেকে বড় মানে ভিএল মাইনাস ভিসি যে ভেক্টরটা সেটা কাজ করবে উপরে এবং ভি নট আর কাজ করবে ডান দিকে। তাহলে দেখো এই যে দুটো ভোল্টেজ, ভিআর কাজ করবে ডান দিকে, সরি, তাহলে এই যে দুটো ভোল্টেজ তাদের তুমি যদি লব্ধি নাও, তাদের তুমি যদি রেজাল্টেন্ট নাও, তাহলে সেই রেজাল্টেন্ট বরাবর কাজ করবে তোমার সাপ্লাই ভোল্টেজ ভি। তাহলে ভি ইকুয়াল টু আমি ডিরেক্টলি লিখতে পারি, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে রেজাল্টেন্টের মান কত হয় না, ভি ইকুয়াল টু
रूट अंडर ভি আর তার স্কোয়ার। আমি বারবার ভি নট আর লিখছি কারণ বোর্ডে ভি নট একটা অভ্যাস হয়ে গেছে। ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার, ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার। বোথ সাইডে তুমি স্কোয়ার করে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও। ভি মানে তুমি কত জানো? সাপ্লাই ভোল্টেজের আরএমএস মান কত পেয়েছো? এই যে 50 ভোল্ট। ভিআর, ভিআর মানে তুমি কত জানো? 30 ভোল্ট। ভিএল মানে তুমি জানো না, ভিসি মানে তুমি জানো 90 তার হোল স্কোয়ার। ঠিক 90 তার হোল স্কোয়ার। এটাকে সলিউশন করো, তাহলে এখান থেকে ভিএল মাইনাস 90 হোল স্কোয়ার হবে 50 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার। আচ্ছা 50 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ারকে করলে কত হয়? 50 স্কোয়ার মানে 2500, 30 স্কোয়ার মানে 900। 2500 থেকে 900 বাদ দিলে, 25 থেকে 9 বাদ দিলে 16, তাহলে এটা হবে 1600। 1600 মানে 40 হোল স্কোয়ার। তার মানে ভিএল মাইনাস 90 হোল স্কোয়ার ইকুয়াল টু 40 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ভিএল মাইনাস 90 ইকুয়াল টু প্লাস মাইনাস 40। প্লাস মাইনাস সাইনটা দিতে হবে, প্লাস মাইনাস 40। তাহলে এখান থেকে ভিএল মানে হতে পারে সেটা 90 প্লাস 40, হতে পারে সেটা 90 মাইনাস 40, দুটোই হতে পারে। 90 প্লাস 40 হতে পারে, 90 মাইনাস 40 হতে পারে। 90 প্লাস 40 মানে 9 × 13 130 ভোল্ট। 90 মাইনাস 40 মানে 50 ভোল্ট। তার মানে আমাদের ইন্ডাক্টরের দুপাশে ভোল্টেজের আরএমএস মান 130 ভোল্টও হতে পারে, 50 ভোল্টও হতে পারে। আমাদের তোরা আরএমএস মান জিজ্ঞেস করেনি। তুমি দেখো কোয়েশ্চেনে তোরা আরএমএস মান জিজ্ঞেস করেনি, কোয়েশ্চেনে ওরা জিজ্ঞেস করেছিল পিক ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, পিক ভ্যালুটা কত, সর্বোচ্চ মানটা কত। এটা তো আমরা আরএমএস বার করলাম। তাহলে আরএমএস থেকে পিক ভ্যালুতে যাওয়ার রাস্তা কি? বলছে এই যে, তখন ফর্মুলাটা লাগালাম সেমভাবে। তখন লাগালাম কি? ভিআরএমএস ইকুয়াল টু ভি নট বাই √2। সেম ফর্মুলা এখানেও লাগাবো আমরা। তাহলে এলের দুপাশে ভিএল, এলের দুপাশে ভোল্টেজের আরএমএস মান ইকুয়াল টু ভি নট এল বাই √2। তাহলে এখান থেকে ভি নট এল মানে কত আসে? এলের দুপাশে ভোল্টেজের সর্বোচ্চ মান কত? √2 ইন্টু ভিএল। ভিএল এর তুমি দুটো মান পেয়েছো। প্রথম মানটা তুমি যদি বসাও 130, তাহলে ভি নট এল ইকুয়াল টু আসে 130 √2 ভোল্ট। তুমি যদি দ্বিতীয় মানটা বসাও 50, তাহলে ভি নট এল আসে 50 √2 ভোল্ট। এবার দেখো দুটোর মধ্যে কোনোটাই কিন্তু ভুল না। 130 √2 হতে পারে, 50 √2 হতে পারে। কোনটা অপশানে দিয়েছে তার উপর ভিত্তি করে আমরা ঠিক বা ভুল বিচার করব। এখানে কোন অপশান আছে? 70 50 70 √2 50 √2। তাহলে 50 √2 অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এখানে 130 √2 থাকতো তাহলে সেটাকেও কিন্তু আমরা এখানে মার্ক করতাম, তাহলে সেটা তোমার মাল্টিপল অ্যান্সারের মধ্যে চলে আসতো। মানে একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো অ্যান্সার ঠিক, তখন সেটা সেই ক্যাটাগরিতে চলে আসতো। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। অঙ্কটা কি খুব কঠিন লাগলো? কঠিন লাগেনি তো? তো এর কোয়েশ্চেন যদি কঠিন না লাগে, এই কোয়েশ্চেন যদি কঠিন না লাগে, তাহলে এর বাকি যে কোয়েশ্চেনগুলো আছে, এটা 2024-এ 2023 2022 2021 2020 2019 18 যেই মেইনের কোয়েশ্চেন সবকটা ইজি লাগবে। এটাই সবচেয়ে কঠিন অঙ্ক ছিল এই কটার মধ্যে। মানে তুমি যদি সো কল্ড কঠিন বলতে চাও, তাহলে এটাই সবচেয়ে বড় অঙ্ক ছিল, লেন্থি অঙ্ক ছিল। এর পরেরগুলো দেখবে এক লাইনে হয়ে যাবে। তো এই জন্য চ্যাপ্টারটা কিন্তু সোজা, চ্যাপ্টারটা কিন্তু খুব সোজা। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 2, WBJEE 2022। আচ্ছা 2023-এ কোনো কোয়েশ্চেন এখান থেকে দেয়নি। 2023-এ কোনো কোয়েশ্চেন অল্টারনেটিং কারেন্ট থেকে দেয়নি, সেখানে দিয়েছিল ইএমআই থেকে। আগের দিন আমরা ইএমআই করলাম, সেখানে দেখবে 2023-এর কোয়েশ্চেন ছিল। এসি থেকে দেয়নি কিছু, 22-এ দিয়েছে। বলছে হোয়েন অ্যান এসি সোর্স অফ ইএমএফ-ই উইথ ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু 100 Hz is connected across a circuit, the phase difference between E and current I in the circuit is observed to be pi/4 as shown in the figure. If the circuit consists of only RC or RL in series, then R equal to এত, C equal to এত, R equal to এত, L equal to এত, R equal to এত, L equal to এত, R equal to এত, C equal to এত। কোয়েশ্চেনটার মানে কি? কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে আমাদের কাছে একটা এসি সোর্স আছে, একটা এসি ভোল্টেজ সোর্স আছে, যার ইএমএফ, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 100 Hz।
সেটাকে আমরা একটা এলসিআর বর্তনীর সাথে জুড়েছি, সেটাকে আমরা একটা সার্কিটের সাথে জুড়েছি, এবং তার ফলে দেখা যাচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে দশা পার্থক্যটা, ফেজ ডিফারেন্সটা, সেটা কত না π/4। এবার ওরা না কিছু বলে দেয়নি যে কারেন্ট এগিয়ে আছে না ভোল্টেজ এগিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে না ভোল্টেজ এগিয়ে আছে, সেই সব কিছু বলে দেয়নি। খালি ওরা বলে দিয়েছে ফেজ ডিফারেন্সটা হচ্ছে π/4, মানে 45 ডিগ্রি। ইফ দ্য সার্কিট কনসিস্ট অফ অনলি আরসি অর আরএল ইন সিরিজ, সার্কিটটা আরসি সার্কিটও হতে পারে, সার্কিটটা আরএল সার্কিটও হতে পারে, মানে সিআর সার্কিটও হতে পারে, এলআর সার্কিটও হতে পারে। তাহলে কোনটা ঠিক? তাহলে প্রথম তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ভাই সার্কিটটা আরসি না আরএল। সেটা কী করে ফাইন্ড আউট করবো? বলছে তার জন্য তোমায় কোর কনসেপ্টে যেতে হবে। বলছে একটা আরসি সার্কিট আমরা বুঝতাম কী করে না, একটা আরসি সার্কিটকে চেনার রাস্তা ছিল যে যদি সেখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্যটা, ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রির থেকে ছোট হয়, 0 আর 90-র মাঝামাঝি হয়, এবং যদি সেখানে কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে থাকে, তখন সেখানে আমরা বলতাম যে সেই সার্কিটটা আরসি বা সিআর সার্কিট। সিআর সার্কিট চেনার রাস্তা কি দাদা? সিআর সার্কিট চেনার রাস্তা হচ্ছে যে আমাদের যে ফেজ ডিফারেন্সটা হবে সেটা 0 আর 90-এর মধ্যে হবে, না তো 0 ডিগ্রি হবে না তো 90 ডিগ্রি হবে, 37 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 0 থেকে 90-এর মধ্যে। এবং যেহেতু সিআর বর্তনী, যেহেতু তার মধ্যে ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটেন্স থাকা মানে সে সবসময় কারেন্টকে এগিয়ে রাখে, তাই এই ধরনের সার্কিটে কারেন্ট সবসময় লিড করতো, বা ঘুরিয়ে বললে ভোল্টেজ সবসময় ল্যাগ করতো, ভোল্টেজ পিছিয়ে থাকতো, কারেন্ট এগিয়ে থাকতো। সিমিলারলি যদি আমরা এলআর সার্কিটের কথায় আসি বা আরএল সার্কিটের কথায় আসি, তাহলে এলআর সার্কিটের ফেজ ডিফারেন্সটা সেম, 0 থেকে 90-এর মধ্যে হয়, না তো 0 ডিগ্রি না তো 90 ডিগ্রি, 0 থেকে 90-এর মাঝামাঝি। কিন্তু আগেরটার থেকে উল্টো যেটা, সেটা হচ্ছে আগেরবার কারেন্ট লিড করতো, এলআর সার্কিটে কারেন্ট কিন্তু সব সময় ল্যাগ করে, কারেন্ট সবসময় পিছিয়ে থাকে। তাহলে এগিয়ে থাকে কে? ভোল্টেজ। ভোল্টেজ সবসময় লিড করে। এটা একদম মাথার মধ্যে বসিয়ে নাও, যেখানেই এল থাকবে সেখানেই ভোল্টেজ এগিয়ে থাকবে, কারণ পিওর ইন্ডাকটিভ সার্কিটে, পিওর এল আলাদা সার্কিটে মনে আছে তোমার, ভোল্টেজ সেখানে 90 ডিগ্রিতে এগিয়ে থাকতো, তাই এল যেখানে থাকবে সেটা না, সে না সবসময় ভোল্টেজকে প্রেফারেন্স দেয় কারেন্টের থেকে। তাই এখানে এলআর আছে, সেও কিন্তু ভোল্টেজকে প্রেফারেন্স দিচ্ছে। উল্টো দিকে সিআর যখন থাকবে তখন সে কারেন্টকে প্রেফারেন্স দেবে, কারেন্ট সেখানে এগিয়ে থাকবে। এবার তুমি এখানে এই জিনিসটা বুঝবে কী করে না, তার জন্য তোমায় ওরা দুটো গ্রাফ এঁকে দিয়েছে, একটা ইএমএফ বা ভোল্টেজ, একটা কারেন্ট আই, একটা ইএমএফের গ্রাফ, একটা কারেন্টের গ্রাফ। তুমি বলবে যে এই ছবি থেকে আমি কি করে বুঝবো যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, কারণ দুটোই তো সাইনোসয়েডাল, এটাও সাইনের গ্রাফ আবার এটাও একটা সাইনের গ্রাফ, যেটা কিনা অরিজিন থেকে শুরু হয়নি। তাহলে সাইনোসয়েডাল তো সেটাকে নেচার দেখতে সাইনোসয়েডাল। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ এগিয়ে আছে না কারেন্ট এগিয়ে আছে, সেটা আমরা বুঝবো কী করে না, সেটা বোঝার খুব সুন্দর একটা রাস্তা আছে। সেটা হচ্ছে যে তুমি এই গ্রাফে খেয়াল করো যে কারেন্ট বা ভোল্টেজের মধ্যে কে আগে 0 থেকে পিক ভ্যালুতে পৌঁছেছে, কে কত তাড়াতাড়ি পিক ভ্যালুতে পৌঁছেছে। বলছে তুমি যদি কারেন্টকে দেখো, কারেন্ট এখান থেকে জার্নি শুরু করেছে, দেন এতটা সময় পরে গিয়ে সে পিক ভ্যালুতে তার যে সর্বোচ্চ মান সেখানে পৌঁছেছে। কিন্তু তুমি যদি ইএমএফের ক্ষেত্রে দেখো, তাহলে ইএমএফের ক্ষেত্রে ইএমএফটা কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে, কারণ এখান থেকে সে অনেক দেরিতে জার্নি শুরু করেছিল, কিন্তু তারপরেও কিন্তু সে অনেক তাড়াতাড়ি পিক ভ্যালুতে পৌঁছে গেছে। তুমি দেখো ভালো করে খেয়াল করে, কারেন্টের পৌঁছাতে তুলনামূলক বেশি সময় লেগেছে, ভোল্টেজ কিন্তু বা ইএমএফ কিন্তু তুলনামূলক আগে পৌঁছে গেছে। তাহলে এই কনসেপ্ট অনুসারে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা ফ্রম দ্য গ্রাফ আমরা অবজার্ভ করছি যে ভাই ভোল্টেজ বা ইএমএফটা এই গ্রাফে এগিয়ে আছে, কারেন্টটা এই গ্রাফে পিছিয়ে আছে। আচ্ছা ভোল্টেজ এগিয়ে আছে মানে সার্কিটটা কীরকম, এলআর না সিআর? বলছে ভোল্টেজ এগিয়ে আছে মানে সার্কিটটা এলআর সার্কিট। তার মানে অপশান তুমি যদি দেখো তাহলে প্রথমটা আরআরসি দিয়ে দিয়েছে, আরআরসি তো হবেই না কারণ আরসি সার্কিট তো না এটা। অপশান ডিটা তুমি যদি দেখো তাহলে আরআরসি দিয়ে দিয়েছে, হবেই না। তাহলে অপশান বি বা অপশান সি যেখানে আর আর এল এর মান দিয়ে দিয়েছে, সেটা কী করে বার করবো? বলছে তার জন্য ফেজ ডিফারেন্স দেওয়া আছে π/4, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওমেগা, ঠিক আছে এই 100।
তাহলে আমরা একটা এলার সার্কিটের জন্য, একটা এলার বর্তনীর জন্য আমরা জানি যে টেন ফাই মানে কত হয়, ফাই মানে ফেজ ডিফারেন্স, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত হয়, টেন ফাই মানে এক্সএল বাই আর। বলো, টেন ফাই মানে এক্সএল বাই আর। এক্সএল মানে কি, ওমেগা ইন্টু এল, তাহলে ওমেগা ইন্টু এল বাই আর, ওমেগা ইন্টু এল বাই আর। ফাই কত বলে দিয়েছে এখানে, 45 ডিগ্রি, ফেজ ডিফারেন্সটা 45, তাহলে টেন 45 ইকুয়াল টু এক্সএল বাই আর। টেন 45 মানে 1, তাহলে 1 ইকুয়াল টু এক্সএল বাই আর। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু এক্সএল। আচ্ছা, এক্সএল মানে আমরা কি জানি, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, তার মান কত হয়, ওমেগা ইন্টু এল। এক্সএল মানে তো ওমেগা ইন্টু এল, তার মানে আমি বলতে পারি যে আমাদের ওমেগা ইন্টু এল করলে যা আসে আর করলেও তাই আসে। এবার তুমি এটা চেক করবে কী করে, তোমায় এটা চেক করতে হবে অপশান চেকিং মেথড দিয়ে, হয় অপশান বি অথবা অপশান সি, কোনো একটা হবে। প্রথম দেখো অপশান বি, তুমি যদি দেখো তাহলে আর এর মানটা 1 কিলো ওহম, এল এর মানটা 10 হেনরি, তাহলে আর এর মানটা হচ্ছে 1 কিলো ওহম। তুমি মান বসাও, কারণ এটাকে অপশান চেকিং মেথড ছাড়া আর কোনোভাবে করা সম্ভব না। তো প্রথম অপশান দিয়েছে আর এর মানটা 1 কিলো ওহম, 1 কিলো ওহম মানে কত ওহম দাদা, 1000 ওহম। এল এর মানটা 10 মিলি হেনরি দিয়েছিল বোধ হয়, 10 হেনরি, 10 হেনরি। আমরা ফর্মুলাটা যেটা পেলাম সেটা হচ্ছে আর ইকুয়াল টু ওমেগা ইন্টু এল। ওমেগার মান জানি 100, ওমেগার মান প্রশ্নে দিয়ে দিয়েছে 100। তাহলে দেখো তো, আর এর জায়গায় 1000 বসাও, ওমেগা মানে 100 বা এল মানে 10, 100 ইন্টু 10 মানে 1000, তাহলে 1000 ইকুয়াল টু 1000। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যদি ডাউট থাকে তোমার মনে, অপশান সিটাও একবার দেখে নাও। আর এর মান সেখানে কত বলেছিল, আর এর মান সেখানে বলেছিল 1 কিলো ওহম, এল এর মানটা 1, তাহলে আর এর মান 1 কিলো ওহম মানে 1000 ওহম, এল এর মানটা 1 হেনরি। তাহলে আর ইকুয়াল টু ওমেগা এল, আর মানে হচ্ছে 1000, ওমেগা মানে 100, এল মানে 1, 1000 ইকুয়াল টু কি 100 না, তার মানে অপশান বিটা নয়, অপশান সিটা নয়, অপশান বি ইজ দ্য রাইট আনসার। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, বুঝতে পারলি না পারলে না, কোয়েশ্চেনটা খুব সুন্দর, কিন্তু কোয়েশ্চেনটা খুব সুন্দর। তোমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমায় আইডেন্টিফাই করতে হবে যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, কে লিড করছে কে ল্যাগ করছে। সেই লিড ল্যাগের কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারলাম যে এটা একটা এলার সার্কিট। এলার সার্কিট মানে ফেজ ডিফারেন্সের যে ফর্মুলা সিম্পল, টেন ফাই মানে এক্সএল বাই আর, এক্সএল মানে ওমেগা ইন্টু এল, তাহলে ওমেগা ইন্টু এল বাই আর। 5 জায়গায় 45, তাহলে 1045 ইকুয়াল টু ওমেগা এল বাই আর, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু এলো ওমেগা এল। এবার সিম্পলি মানগুলোকে বসলাম, পেয়ে গেলাম আমরা আমাদের অপশান বিটা রাইট আনসার। ক্লিয়ার, একদম ক্লিয়ার। চলো কোয়েশ্চেন নাম্বার 3, WBJ 2021, কি সহজ কোয়েশ্চেন দেখো। বলছে কনসিডার আ পিওর ইন্ডাকটিভ এসি সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার। ছবিতে দেখতে পাচ্ছ যে একটা ইন্ডাক্টার রয়েছে, যার ইন্ডাকটেন্স এল, এবং সেটাকে আমরা একটা এসি ভোল্টেজের সাথে জুড়ে দিয়েছি, যার ভোল্টেজ হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। ভালো কথা। ইফ দ্য অ্যাভারেজ পাওয়ার কনজিউমড ইজ পি, দেন পি গ্রেটার দ্যান 0, পি লেস দ্যান 0, পি ইকুয়াল টু 0, নাকি পির মান অসীম, পির ভ্যালুটা ইনফাইনাইট। বলছে একটা পিওর ইন্ডাকটিভ সার্কিটে অ্যাভারেজ পাওয়ার কত হবে, 0 থেকে বেশি, 0 থেকে কম, নাকি 0-এর সাথে সমান, নাকি ইনফাইনাইট। বলো, এটা বোর্ডসের কোয়েশ্চেন, এটা একদম বোর্ডসের কোয়েশ্চেন। ওয়াটলেস কারেন্ট পড়েছিলে না, ডেফিনেশনটা ছিল ওয়াটলেস কারেন্ট বলতে কি বোঝো, ওটাই তো। আরে ঘোচো, একটা পিওর ইন্ডাকটিভ সার্কিটে, একটা পিওর এল আলা সার্কিটে ছবিটা কি হয়, ভোল্টেজ ওয়াই অ্যাক্সিসে থাকলে কারেন্ট থাকে এক্স অ্যাক্সিসে, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য সবসময় 90 ডিগ্রি হয়। ভোল্টেজ সেখানে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে এগিয়ে থাকে, তাহলে ফাই যেটা ফেজ ডিফারেন্স তার মানটা হয় 90 ডিগ্রি। এবার অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি, অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা পি অ্যাভারেজ ইকুয়াল টু ভি আরএমএস, ভোল্টেজের আরএমএস মান, ইন্টু আইআরএমএস, কারেন্টের আরএমএস মান, ইন্টু কস ফাই। তুমি দেখো তো, কিচ্ছু তোমায় মান বার করতে হবে না, তুমি এগুলোকে অ্যাজ ইট ইজ রাখো, ভিআরএমএস, আইআরএমএস, ফাইর পরিবর্তে বসিয়ে দাও 90 ডিগ্রি। আচ্ছা, কস 90 মানে কত, কস 90 মানে কত, 0, তাহলে অ্যাভারেজ পাওয়ার কত, 0। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কঠিন কোয়েশ্চেন এটা কঠিন কোয়েশ্চেন। তাহলে যারা কনফিডেন্স পাচ্ছ না তারা দেখো, এই কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, এমন কিছু কঠিন না তো।
তুমি এটা এটা বোর্ডসের কোয়েশ্চেন যে পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ, পিওর এল আর পিওর সি, এই দুটো বর্তনীর ক্ষেত্রেই আমাদের কিন্তু ফাইটা 90 ডিগ্রি হয় এবং তার জন্য আমাদের যে অ্যাভারেজ পাওয়ার, সেই অ্যাভারেজ পাওয়ারের মান কিন্তু 0 হয়। সেই জন্য এই সময় যে সার্কিটে কারেন্টটা ফ্লো করে সেটাকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট, কারণ এই কারেন্টটা কোনো পাওয়ার প্রডিউস করতে পারছে না, অ্যাভারেজ পাওয়ারটা কিন্তু 0 হচ্ছে। 2021-এর কোয়েশ্চেন, ইজি পিজি। 2020 এটাও সহজ কোয়েশ্চেন, যাদের একটু যেই জন্য যারা পড়েছো বা বোর্ডস যারা ভালো করে পড়েছো তারা এটা জানো। বলছে when a DC voltage is applied at the two end of a circuit kept in a closed box, it is observed that the current gradually increases from 0 to a certain value and then remains constant. What do you think that the circuit contains? বলছে ছবিটা ভালো করে দেখো। বলছে যে এই একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। সেই ব্যাটারিটাকে আমরা সেই ডিসি ব্যাটারিটাকে, এসি না কিন্তু ডিসি ব্যাটারিটাকে আমরা একটা বক্সের সাথে, একটা ক্লোজড বক্সের সাথে জুড়ে দিয়েছি। আমরা জানি না সেই ক্লোজড বক্সের মধ্যে কী আছে, আমরা জানি না, সেটাই বার করতে হবে। এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিয়েছি, এখানে সুইচ লাগিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে যে কারেন্টের সাথে টাইমের যে গ্রাফটা, যদি আমরা সুইচটাকে ক্লোজ করি তাহলে সার্কিটে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ইনিশিয়ালি 0, দেন আস্তে আস্তে বাড়ছে, গ্রাফটাকে খেয়াল করো, আস্তে আস্তে কারেন্টের মান বাড়ছে, বাড়তে 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 একটা সময় পরে গিয়ে এসে কনস্ট্যান্ট হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে যে এই গ্রাফটা কখন হবে, যদি কিনা এই বক্সের মধ্যে শুধুমাত্র একটা রেজিস্টার থাকে, শুধুমাত্র একটা ক্যাপাসিটার থাকে, একটা রেজিস্টার একটা ইন্ডাক্টার সিরিজ কম্বিনেশনে থাকে, নাকি একটা রেজিস্টার একটা ক্যাপাসিটার সিরিজ কম্বিনেশনে থাকে। বলো, এটাকে নর্মাল অপশান চেকিং মেথডেই করে ফেলতে পারবে, কনসেপ্টও লাগবে না। তোমরা যদি অপশান একটু ঠিক জানো তাহলে এটাকে অপশান চেকিং মেথডেই করে ফেলতে পারো। বলছে দেখো, প্রথম যদি শুধু ক্যাপাসিটার থাকে, ধরো এই জায়গাটায় একটা ক্যাপাসিটার আছে। আচ্ছা আমায় বলো তো, একটা ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট কখনো প্রবাহিত হতে পারে? একটা ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট কখনো প্রবাহিত হতে পারে? পারে না। এসি কারেন্ট প্রবাহিত হতে পারে, ডিসি কারেন্ট প্রবাহিত হতে পারে না। তার ফলে এই সার্কিটে কোনো কারেন্টই হবে না যদি কিনা এই বক্সটার মধ্যে শুধু ক্যাপাসিটার থাকে। তার মানে অপশান বি হওয়ার কোনো চান্স নেই, অপশান ডি। আর রেজিস্টার অ্যান্ড আ ক্যাপাসিটার ইন সিরিজ, বলছে যে এখানেও তাই, যে এখানে একটা রেজিস্টার আছে আর এখানে একটা ক্যাপাসিটার আছে। আচ্ছা কী লাভ হবে? আগেরবার যে কনসেপ্টটা বললাম যে ডিসি কারেন্ট কখনো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যেতে পারে না, তাহলে সিরিজ কম্বিনেশনে আছে, তার মানে ক্যাপাসিটারের মধ্যে দিয়েও তাকে যেতে হবে। তাহলে এক্ষেত্রেও যেহেতু ক্যাপাসিটার আছে সেজন্য কারেন্টের মানটা এক্ষেত্রেও কিন্তু 0 হবে এবং কোনো গ্রাফ আমরা পাবো না। তাই ক্যাপাসিটার যেখানে আছে অপশানগুলোকে কেটে দাও। অপশান এ শুধুমাত্র একটা রেজিস্টার আছে আর রেজিস্টার অ্যালোন, অথবা অপশান সি আর রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টার। কোনটা হবে? বুঝে তুমি যদি দেখো, খেয়াল করো, রেজিস্টারের ক্ষেত্রে শুধু যদি একটা রেজিস্টার থাকে তাহলে শুধু রেজিস্টারের ক্ষেত্রে কি হয়? ধরো এখানে একটা শুধু রোধ আছে, তুমি সুইচটাকে যে মুহূর্তে ক্লোজ করলে সেই মুহূর্তে সার্কিটের মধ্যে দিয়ে হু হু করে কারেন্ট ফ্লো করতে শুরু করলো, কোনো টাইম সে নেবে না, ফটাক করে কারেন্ট ফ্লো করতে শুরু করে, কারণ কারেন্টের ভেলোসিটি তো লাইটের ভেলোসিটির সাথে সমান, কারেন্টের ভেলোসিটি লাইটের ভেলোসিটির সাথে সমান প্রায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের গ্রাফটা না এরকম হবে না কখনো, সে হঠাৎ করে বেড়ে যাবে এবং গিয়ে একটা সময় পরে গিয়ে সে কনস্ট্যান্ট হয়ে যাবে, হঠাৎ করে সে বেড়ে যাবে, এত টাইম সে নেবে না। তাহলে এই গ্রাফটা হতে পারে শুধুমাত্র 3 নম্বর কেসের জন্য, দ্যাট ইজ আর রেজিস্টার অ্যান্ড অ্যান ইন্ডাক্টার। মানে যদি আমাদের কাছে একটা এলাস সার্কিট থাকে, একটা সিরিজ এলাস সার্কিট থাকে, তার ক্ষেত্রে শুধুমাত্র এই ঘটনাটা ঘটতে পারে। কিভাবে হয় এবার একটু ম্যাথামেটিক্যালি তোমায় আমি দেখিয়ে দিই জিনিসটা। ধরো একটা রেজিস্টার আছে আর একটা ইন্ডাক্টার আছে, এই হচ্ছে ব্যাটারি, এইখানে একটা সুইচ আছে। এবার তুমি সুইচটাকে শুরুতে ওপেন রেখেছো, ধরো এই সুইচটাকে তুমি শুরুতে ওপেন রেখেছো। সুইচ যদি ওপেন থাকে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না। সুইচটাকে যদি আমরা জাস্ট ক্লোজ করি, জাস্ট ক্লোজড করে দিলাম, তাহলে সার্কিটটা ক্লোজড হলো। সার্কিট ক্লোজড হলো মানে আমাদের যে বর্তনীটা তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করলো। এবার যেই এখান থেকে কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে, ভালো করে দেখো, যে কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে সেই কারেন্টই ইন্ডাক্টারের মধ্যে দিয়ে যাবে। এবার ইন্ডাক্টার এমন একটা জিনিস, আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে ইন্ডাক্টার এমন একটা জিনিস যে কারেন্টের চেঞ্জকে সবসময় বাধা দেয়। মানে এখানে কারেন্টের মানটা আস্তে আস্তে বাড়ছিল, ইন্ডাক্টার বলবে যে না কারেন্ট বাড়বে না, কারেন্ট কমবে।
তার ফলে সে একটা সেলফ ইন্ডিউসড কারেন্ট তৈরি করবে তার মধ্যে দিয়ে। তার ফলে কারেন্টের মানটা অত তাড়াতাড়ি বাড়তে পারবে না যতটা না এই ইন্ডাক্টারটা না থাকলে বাড়তো। ইন্ডাক্টারটা না থাকলে কারেন্ট যেরকম হঠাৎ করে বেড়ে যেত, ইন্ডাক্টারটা থাকার জন্য কারেন্ট কিন্তু হঠাৎ করে বাড়তে পারবে না, সে একটু স্লো বাড়বে। এবং সেই যে কারেন্টের বাড়াটা, সেই যে কারেন্টের গ্রোথটা, সেটার একটা সুন্দর ফর্মুলা আছে, শিখেছিল এটা, গ্রোথ অফ কারেন্ট ইন এলআর সার্কিট। টপিকটা এটা যে কোনো একটা সিরিজ এলআর সার্কিটে কারেন্টের যে গ্রোথ, তার ফর্মুলা হয় এরকম, I = I0 1 - e to the power - t by tau। I = I0 1 - e to the power - t by tau, যেখানে যে টাউটা এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট এবং তার মান হয় L/R। L/R ইন্ডাকটেন্স বাই রেজিস্ট্যান্স, এটা আসে টাউ। তো এই গ্রাফটা তুমি যদি অবজার্ভ করো, এই ইকুয়েশনটা তুমি যদি অবজার্ভ করো, তাহলে ইকুয়েশনটা থেকে তুমি যদি গ্রাফ আঁকতে চাও তাহলে দেখো তোমার গ্রাফটা আসবে ঠিক এরকম। তুমি যদি I = I0 e to the power - t by tau ওয়াই অক্ষে কারেন্টকে বসাও, এক্স অক্ষে টাইমকে বসাও, তাহলে তোমার গ্রাফটা কিন্তু এক্স্যাক্টলি এইরকম দেখতে লাগবে। এক্স্যাক্টলি গ্রাফটা এরকম দেখতে লাগবে যে ইনিশিয়ালি টাইমের সাথে সাথে কারেন্ট বাড়বে, কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু কারেন্টের মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এই যে গ্রাফটা, সেটা অপশন সি, অর্থাৎ রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টর ইন সিরিজের জন্য পসিবল। বোঝা গেছে? ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? এই কোয়েশ্চেন কিন্তু খুব আসে, যেই মেইসে এসছে, WBJতে আসছে, নিটে আসছে, এই কোয়েশ্চেন কিন্তু খুব আসে। এটা হচ্ছে গ্রোথ অফ কারেন্ট ইন এলআর সার্কিটের ফর্মুলা, I = I0 1 - e to the power - t by tau পড়েছিলেন। চলে আসবো 2019 সালের WBJ এর কোয়েশ্চেন। বলছে when a 60 millihenry inductor and a resistor are connected in series with an AC voltage source, the voltage leads the current by 60 degree। সুন্দর। বলছে যে একটা ইন্ডাক্টর আছে 60 মিলিহেনরি, একটা রেজিস্টার আছে, মান দেয়নি, তাদের যখন আমরা সিরিজ কম্বিনেশনে লাগাচ্ছি, মানে যখন এলআর সার্কিটে লাগাচ্ছি একটা এসি ভোল্টেজ সোর্সের সাথে, তখন ভোল্টেজ কারেন্টের থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে। ভালো কথা। If the inductor is replaced by 0.5 microfarad capacitor, the voltage lags behind the voltage by 30 degree। যদি আমরা ইন্ডাক্টরটাকে চেঞ্জ করে একটা ক্যাপাসিটার নিয়ে আসি যার মান 0.5 মাইক্রোফ্যারাড, তাহলে ভোল্টেজটা ল্যাগ করবে কারেন্টের থেকে 30 ডিগ্রি করে। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সাপ্লাই। এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কত, এফটা ওরা জিজ্ঞেস করেছে। তাহলে কী কী ডেটা দিয়েছে আগে লিখে নাও। এল এর মান দিয়েছে 60 মিলিহেনরি, এল এর মান দিয়ে দিয়েছে 60 মিলিহেনরি, 60 মিলিহেনরি, তার মানে এটাকে হেনরিতে কনভার্ট করতে হবে। হেনরিতে কনভার্ট করতে গেলে 10 to the power -3 দিয়ে গুণ করবো, তার মানে জিনিসটা আসবে বেসিক্যালি 6 × 10 to the power -2 হেনরি। ভালো কথা। একটা রেজিস্ট্যান্স আছে যার মান ওরা দেয়নি কিছু, ধরে নিচ্ছি আমরা এটাকে আর। প্রথম বলছে যে যদি আমরা এই এল আর আরকে সিরিজ কম্বিনেশনে লাগাই, তার মানে এটা যদি একটা এলআর সিরিজ সার্কিট হয় বা সিরিজ এলআর সার্কিট হয়, সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা সেটা হচ্ছে 60 ডিগ্রি, রাইট? 60 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, তুমি আগে বলো তো একটা এলআর সার্কিটে ফেজ ডিফারেন্সের ফর্মুলা কি? প্রথম অঙ্কটাই করলাম, একটা প্রথম না দ্বিতীয়টাই করলাম। একটা এলআর সার্কিটের ফেজ ডিফারেন্সের ফর্মুলা ওই যে tan phi। tan phi মানে কি হয়? tan phi মানে কি হয় বলো? এলআর, এলের রেজিস্ট্যান্স মানে এক্সএল বাই আর বা জাইএল বাই আর। এক্সএল মানে আমরা জানি ওমেগা ইন্টু এল, তাহলে ওমেগা ইন্টু এল বাই আর। ফাই কত বলেছে এখানে? 60, তাহলে tan 60 = মান বসিয়ে দাও সিম্পলি, ওমেগা ইন্টু এল বাই আর। tan 60 মানে √3, তাহলে √3 = ওমেগা ইন্টু এল বাই আর। তাহলে এখান থেকে কার মান বার করবো? এখান থেকে ধরো আর এর মানটা বার করছি, তাহলে আর = এখান থেকে কত আসে? ওমেগা ইন্টু এল বাই √3। ক্লিয়ার? ক্লিয়ার এত অবধি? এবার প্রশ্নে বলছে যে ভাই আমরা যদি এই ইন্ডাক্টারটাকে সরিয়ে দিয়ে একটা ক্যাপাসিটার নিয়ে আসি যার মান 0.5 মাইক্রোফ্যারাড, আমরা যদি ইন্ডাক্টারটাকে রিপ্লেস করে একটা ক্যাপাসিটার নিয়ে আসি যার মান 0.5 মাইক্রোফ্যারাড, ফ্যারাডে নিয়ে আসো, তাহলে 0.5 × 10 to the power -6 ফ্যারাড, তার মানে 5 × 10 to the power -7 ফ্যারাড। এই ধারকত্বের একটা ধারককে যদি আমরা নিয়ে আসি ইন্ডাক্টারের পরিবর্তে, তাহলে কি আগে থেকে রেজিস্টার ছিল, আগে একটা রেজিস্ট্যান্স অলরেডি ছিল, আমরা ইন্ডাক্টারটাকে সরিয়ে ক্যাপাসিটার আনছি, তার মানে আমাদের যে নতুন সার্কিটটা সেটা হচ্ছে সিরিজ সিআর সার্কিট বা সিরিজ আরসি সার্কিট। তখন ফেজ ডিফারেন্সটা ভোল্টেজ কারেন্টের মধ্যে
30 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে সিআর সার্কিটের tan phi ফর্মুলা কী হয়? এলআর সার্কিটের যদি tan phi ইকুয়াল টু এক্সএল বাই আর হয়, তাহলে সিআরে কী হবে? tan phi ইকুয়াল টু এক্সি বাই আর। ফাই মানে 30, tan 30 মানে 1/√3, তাহলে 1/√3 ইকুয়াল টু এক্সি বাই আর। আচ্ছা এক্সি মানে 1/ωc, তাহলে 1/√3 ইকুয়াল টু 1/ωc আর। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমি পরের লাইনে লিখি, তাহলে ওমেগা সি আর ইকুয়াল টু √3, অতএব ওমেগা সি আর ইকুয়াল টু √3। এবার এই যে আর এর মানটা পেলাম সেটাকে বসিয়ে দাও তো, আগের ইকুয়েশন থেকে আর এর একটা মান পেলাম না, ওমেগা এল বাই √3 বসিয়ে দাও, তাহলে ওমেগা এল বাই √3 ইকুয়াল টু √3, তাহলে জিনিসটা আসে বেসিক্যালি ওমেগা স্কোয়ার এল সি ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার মানে আসে, আচ্ছা কি বার করতে হবে আমাদের? ওমেগাটা বার করতে হবে, ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তাহলে ওমেগাটাই বার করতে হবে, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 3/L ইন্টু সি, মানগুলো বসিয়ে দাও। 3/L মানে কত জানি আমরা? 6 × 10⁻², এত হেনরি। সি মানে কত জানি? 5 × 10⁻7, তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে 1/5 দুগুণে 10 ইন্টু 10⁻9, মানে 1/10⁻8, উপরে গেলে 10⁸, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 10⁸, তাহলে ওমেগা ইকুয়াল টু কত আসে এখান থেকে? ওমেগা ইকুয়াল টু এখান থেকে আসে 10⁴, ওমেগা ইকুয়াল টু এখান থেকে আসে 10⁴। এবার ওরা না আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করেনি, ওমেগাটা জিজ্ঞেস করেনি, ওরা আমাদের নর্মাল ফ্রিকোয়েন্সি, শুধু যে ফ্রিকোয়েন্সি এফ সেটা জিজ্ঞেস করেছে, বা নিউ সেটা জিজ্ঞেস করেছে। তো ওমেগা থেকে ফ্রিকোয়েন্সিতে যাওয়ার রাস্তা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সিতে যাওয়ার রাস্তা আমরা জানি সবাই যে ওমেগা ইকুয়াল টু 2πf, এফটা নর্মাল ফ্রিকোয়েন্সি, তাহলে এফ ইকুয়াল টু ওমেগা বাই 2π, তাহলে 1/2π, ওমেগা মানে কত? 10⁴, ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ওমেগার, তাহলে এত হার্টজ হচ্ছে রাইট আনসার, কোন অপশান? 1/2π ইন্টু 10⁴, 1/2π ইন্টু 10⁴ হার্টজ, অপশান এ ইজ দ্য রাইট আনসার। তো কঠিন লাগলো আমরা, একটা শুরুতে এলআর সার্কিট ছিল, ফেজ ডিফারেন্স ছিল 60 ডিগ্রি, আমরা tan phi ইকুয়াল টু এক্সএল বাই আর, সেখান থেকে আর এর মানটা বার করলাম, কারণ আর এর মানটা প্রশ্নে দেয়নি, তো আর এর মানটা বার করে লিখে দিলাম। চলে এলাম দ্বিতীয় ক্ষেত্রে। কোয়েশ্চেনটা কি বলছে না, এলটাকে সরিয়ে, ইন্ডাক্টরটাকে সরিয়ে যদি আমরা একটা ক্যাপাসিটার নিয়ে আসি, তাহলে আরসি সার্কিটে কনভার্ট করি, তাহলে সেই আরসি সার্কিটের জন্য আমাদের যে ফাইটা, ফেজ ডিফারেন্সটা, সেটা 30 ডিগ্রি, তাহলে সেম ফর্মুলা tan phi ইকুয়াল টু এক্সএল বাই আর এর পরিবর্তে এক্সি বাই আর, এক্সি মানে হচ্ছে 1/ωc, তাহলে 1/ωc আর, তাহলে এখান থেকে ইকুয়েশন পেলাম ওমেগা সি আর ইকুয়াল টু √3, আর এর মানটা বসিয়ে দিলাম ওমেগা এল বাই √3, তাহলে সেখান থেকে ওমেগা স্কোয়ারের মানটা বার করলাম, এল সির মান বসলাম, ওমেগা স্কোয়ারের মান এলো এত, ওমেগার মান এলো এত। ওমেগাটা যদি জিজ্ঞেস করতো 10⁴, করেনি, ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করেছে, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2πf, তাহলে এফ ইকুয়াল টু ওমেগা বাই 2π, তাহলে 1/2π ইন্টু 10⁴ হার্টজ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? দেখো ক্লিয়ার না? করে নাও, একসাথে করো, একসাথে না করলে আর পরে করা হবে না, কেন ফোনেই আছে ভিডিও, পিডিএফ গ্রুপেই আছে, নিজের আর করা হবে না, আমার সাথে সাথে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6, আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, খুব ভালো কোয়েশ্চেন, 2019 সালের খুব ভালো কোয়েশ্চেন। বলছে আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইন সিরিজ উইথ আ রেজিস্ট্যান্স অফ 100 ওহম and conductor of 20 millihenry and AC voltage source of variable frequency shows resonance at a frequency of 1250/π Hz। কি বলছে? একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, একটা রেজিস্টার এবং একটা ইন্ডাক্টরকে আমরা সিরিজ কম্বিনেশনে লাগিয়েছি, মানে সোজা ভাষায় একটা সিরিজ এলসিআর সার্কিট রয়েছে, এবং সেই সিরিজ এলসিআর সার্কিটে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তার মান ওরা বলে দিয়েছে 1250/π Hz। ঠিক আছে, if the capacitor is charged by a DC voltage source to a voltage 25 ভোল্ট, যদি আমরা ক্যাপাসিটারটাকে 25 ভোল্ট দেই ডিসি ব্যাটারির মাধ্যমে, তাহলে হোয়াট অ্যামাউন্ট অফ চার্জ উইল বি স্টোর ইন ইচ প্লেট অফ দ্য ক্যাপাসিটার, তাহলে সেই ক্যাপাসিটারটার মধ্যে কতটা পরিমাণ চার্জ স্টোর থাকবে। সোজা ভাষায় বলছি, একটা সিরিজ এলসিআর সার্কিট আছে, এল এর মান দিয়ে দিয়েছে, সির মান দেয়নি, এল এর মান দিয়েছে, আর এর মান দিয়েছে, সির মান দেয়নি, সির মান দিলে তো হয়ে যেত, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে
রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, অনুনাদি কম্পাঙ্ক যেটাকে বাংলায় বলতে। তো সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে এবং বলছে যে ক্যাপাসিটারটাকে আমরা 25 ভোল্ট অবধি ভোল্টেজ দিতে পারি। তাহলে কতটা পরিমাণ চার্জ তার মধ্যে স্টোর থাকবে? আচ্ছা, একটা ক্যাপাসিটারে কতটা পরিমাণ চার্জ স্টোর থাকে? একটা ক্যাপাসিটারে কতটা পরিমাণ চার্জ স্টোর থাকে তার ফর্মুলাটা কী ছিল জানো? ইলেকট্রোস্ট্যাটের ক্লাসে বহুবার ফর্মুলা ব্যবহার করেছিলাম, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। চার্জ মানে ক্যাপাসিটেন্স ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। ওরা এখানে পোটেনশিয়াল ডিফারেন্স বলেই দিয়েছে 25 ভোল্ট, বাস। তার মানে 25 ইন্টু সি। আমরা কোনোভাবে সির মানটা যদি পেতে পারি তাহলেই কিন্তু আমরা চার্জ পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেছে? কারণ ভোল্টেজ দিয়ে দিয়েছিল 25 ভোল্ট। এবারে সির মানটা কী করে পাবো? বলছে যে সার্কিটটাতে রেজোনেন্স হয়েছে, এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ডেটাগুলো আগে লিখে নিই। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি 1250/পাই হার্টজ। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিকে আমরা এফ নট দিয়ে লিখি। তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1250/পাই হার্টজ। ইন্ডাক্টরের মান কত বলে দিয়েছে? এল মানে বলে দিয়েছে ওরা 20 মিলি হেনরি। তাহলে হেনরিতে আনলে 10⁻³ হেনরি। রেজিস্ট্যান্স বলে দিয়েছে 100 ওহম। রেজিস্ট্যান্স বলে দিয়েছে 100 ওহম। আচ্ছা, তুমি আমাকে বলো, রেজোনেন্স কোনো একটা এলসিআর বর্তনীতে যখন রেজোনেন্স হয়, কোনো একটা এলসিআর সার্কিটে যখন রেজোনেন্স হয়, তার মানে কি? রেজোনেন্স কথাটার মানে, রেজোনেন্স কথাটার মানে সেই বর্তনীতে উপরে থাকা কম্পোনেন্ট এক্সেল, নিচে থাকা রেজিস্ট্যান্স এক্সির সাথে সমান। যখন এক্সেল ইকুয়াল টু এক্সি হয় তখনই তো অনুনাদ হয়, তখনই তো বর্তনীতে রেজোনেন্স হয়। এক্সেল মানে আমরা কী জানি? ওমেগা ইন্টু এল। এক্সি মানে আমরা কী জানি? 1/ওমেগা ইন্টু সি। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার মানে কত আসে? 1/LC। তাহলে এই যে ওমেগাটা, তাহলে এখান থেকে ওমেগা মানে কত আসে? ওমেগা মানে আসে 1/√LC। এই যে ওমেগাটা, এটাকেই তো আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নামে চিনি, রেজোনেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নামে চিনি। এবার ওমেগা নট মানে তুমি কি দেখলে একটু আগে? ওমেগা মানে 2πf। তাহলে ওমেগা নট মানে 2πf নট। তাহলে 2πf নট ইকুয়াল টু 1/√LC। তাহলে এখান থেকে তোমায় সির মানটা বার করতে হবে, এখান থেকে তোমায় সির মানটা বার করতে হবে। তাহলে বোথ সাইডে তুমি স্কোয়ার করে নাও। তাহলে 4π² ইকুয়াল টু 1/LC। আগে বসলেই ভালো হতো। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু, সির মানটা বার করবো। তাহলে সি ইকুয়াল টু কত আসে? 1/ সবকটা নিচে চলে যাবে, 4π² f0² ইন্টু এল। দেখো, সি ইকুয়াল টু 1/4π² ইন্টু f0² ইন্টু এল। এবার সবকটার মান বসিয়ে দাও, তাহলে তুমি সি পেয়ে যাবে। বুঝতে পারছো তো? 1/4π² f0² এল। না, মান বসাও। 1/4 ইন্টু π² মানে 22/7, তার হোল স্কোয়ার মানে 22/7 ইন্টু 22/7 ইন্টু f0²। f0 মানে কত বলেছে? 1250/পাই। তাহলে 1250/পাইর হোল স্কোয়ার মানে 1250/পাই ইন্টু 1250/পাই ইন্টু এল। এল মানে কত? এল মানে 20 ইন্টু 10⁻³ 20 ইন্টু 10⁻³। এই জিনিসটাকে ক্যালকুলেট করলে কত হয়? এই জিনিসটাকে ক্যালকুলেট করলে কত হয়? এটাকে আমরা বেকার 22/7 লিখতে গেলাম, তার কারণ এটাকে যদি আমি π² রাখতাম তাহলে খুব সুন্দরভাবে π² কেটে যাবে। ভালো কথা, ভালো কথা। এই জিনিসটাকে তুমি যদি সলভ করো তাহলে 10⁻³ উপরে উঠলে 10³ মানে 1000। তাহলে 1000/4 ইন্টু 1250 ইন্টু 1250 ইন্টু 20। একটা শূন্য একটা শূন্যর সাথে গেল, একটা শূন্য একটা শূন্যর সাথে গেল, একটা শূন্য একটা শূন্যর সাথে গেল। এটাকে সলভ করো। 4 ইন্টু 125 ইন্টু 125 ইন্টু 2। 125কে 2 দিয়ে গুণ করলে 250। তাহলে 250 ইন্টু 4 ইন্টু 125। আচ্ছা, 250কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 25 100 মানে 1000। তাহলে 1000 ইন্টু 125, 1000 ইন্টু 125। ঠিক আছে, এবার অপশান কি দিয়েছে? 0.2 মাইক্রোকুলম, 2 মিলিকুলম। আচ্ছা, মিলিকুলম্বে মোটামুটি আসবে। মিলিকুলম্বে আনতে গেলে এটা 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 আমাদের সিটা, ঠিক আছে, এটা এটা এরকমই থাক। ঠিক আছে, পরে এটাকে নিয়ে ভাঙবো। সিটা আপাতত এরকমই থাক যে সি ইকুয়াল টু কত? 1/1000 ইন্টু 125। সেটাকে আর দরকার নেই করার। 1/1000 ইন্টু 125।
এবার আমাদের তো সি বার করতে বলেনি, এটা তো জাস্ট ধারকত্বটা বেরোলো, আমাদের তো ওরা চার্জ বার করতে বলেছিল। এই যে ফর্মুলাটা কিউ ইকুয়াল টু সিভি, তাহলে কিউ ইকুয়াল টু 25 ইন্টু সি, তাহলে কিউ ইকুয়াল টু 25 ইন্টু সি, সি মানে এই জিনিসটা। তাহলে দেখো সুন্দর কেটে যাবে, 5 25 সঙ্গে 125, তাহলে 1/5000 কুলম্ব। আচ্ছা, এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে জিনিসটা আসে 1/5 মিলি কুলম্ব। 1/5 মানে 0.2 মিলি কুলম্ব। 0.2 মিলি কুলম্ব একটা দেখলাম মনে হলো অপশানে, 0.2 মিলি কুলম্ব। অপশান সি ইজ দ্য রাইট আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো বুঝতে পারলি কিনা, একটা এলসিআর বর্তনী ছিল, ধারকত্বের মান বলেনি, বার করতে হয়েছে। ধারকটাকে যদি আমরা 25 ভোল্ট দিই তাহলে কতটা চার্জ তার মধ্যে স্টোর থাকে, তাহলে সিম্পলি চার্জের ফর্মুলা কিউ ইকুয়াল টু সিভি। ভি বলেছিল 25, তাহলে 25 ইন্টু সি। সিটা বার করবো কী করে, রেজোনেন্সের কনসেপ্ট কি, যে ভাই যখন রেজোনেন্স হয় তখন এক্সএল ইকুয়াল টু এক্সসি, ওমেগা এল ইকুয়াল টু 1/ωc, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/LC। আর এই জিনিসটা করার দরকার নেই, তুমি এখান থেকে ডিরেক্ট সির মানটা পেয়ে যাবে, বা এখানে ওমেগার মানটা বসিয়ে দাও 2πf0, তাহলে ডিরেক্ট এখানে চলে আসবে 4π² f0² ইকুয়াল টু 1/LC। তাহলে এখান থেকে সি মানে কত আসে, 1/4π² f0² ইন্টু এল। সিম্পলি আমরা মানগুলো বসালাম, কাটাকাটি করে সির একটা মান এলো, কিউ মানে সি ইন্টু ভি, এটাকে 25 দিয়ে গুণ করলাম, তাহলে 1/5000 কুলম্ব। কুলম্বে কিছু নেই, মিলি কুলম্বে আছে, তো এটাকে আমি 1000 দিয়ে যদি গুণ করি তবেই তো মিলি কুলম্বে আসবে, তাহলে 1005 মানে 1/5 মিলি কুলম্ব। 1/5 মানে 0.2 মিলি কুলম্ব ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার। চলো কোয়েশ্চেন নাম্বার 7। When the frequency of an AC source applied to a series LCR circuit is gradually increased from a low value, the impedance of the circuit monotonically increases, মানে বাড়বেই। ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস, প্রথমে বাড়বে তারপরে কমবে। ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস, অর মোনোটোনিক্যালি ডিক্রিজেস। বলছি যে সেটা গ্র্যাজুয়ালি বাড়বে, প্রথমে বাড়বে তারপরে কমবে, নাকি প্রথমে কমবে তারপরে বাড়বে, নাকি সেটা হামেশা কমার দিকে থাকবে। কি বলেছে কোয়েশ্চেনটার মানে? কোয়েশ্চেনটার মানে হচ্ছে কোনো একটা সিরিজ এলসিআর সার্কিটের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে যদি আমরা লো ভ্যালু থেকে, খুব কম ভ্যালু থেকে আস্তে আস্তে বাড়াই, তাহলে সেই সার্কিটের যে ইম্পিডেন্স জেড, তার মানটা আস্তে আস্তে বাড়বে না কমবে। বলছি এটার একটা সুন্দর গ্রাফ ছিল, মনে করে দেখো। এই কদিন আগে 12-এ তুমি পড়ে এসছো, আমি পড়িয়েছিলাম, বা যার কাছেই পড়ো না কেন সেখানে পড়েছিলে, যে ধরো এই হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, সেখানে আমরা ইম্পিডেন্সকে রেখেছি। এই ধরো তোমার এক্স অ্যাক্সিস, যেখানে আমরা ফ্রিকোয়েন্সিকে রেখেছি। আচ্ছা, ইম্পিডেন্সের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফটা কীরকম ছিল? ইম্পিডেন্সের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফটা কীরকম ছিল মনে করে দেখো। এরকম ছিল না ইউ আকারের? তাহলে এখান থেকেই তো পরিষ্কার যে ভাই ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি তত ইম্পিডেন্সটা শুরুতে কমছে, ইম্পিডেন্সের মানটা কমছে, কমতে 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 একটা সময় এসে ইম্পিডেন্সটা মিনিমাম, তারপরে যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি তত ইম্পিডেন্সের মানটা ক্রমশ বাড়ছে। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে জেড শুরুতে ডিক্রিজ করে, একটা সময় এসে তার মানটা মিনিমাম হয়। আচ্ছা, যে ফ্রিকোয়েন্সিতে এসে জেডটা মিনিমাম, সেটাকেই তো আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলি। তারপরে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা ক্রস করে যাওয়ার পরে ইম্পিডেন্সের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে কোনটা হবে? প্রথমে ডিক্রিজ করছে দেন ইনক্রিজ করছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। 2017 সালে ডাব্লিউবিজির কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, বারবার করে বলছি এই টাইপের কোয়েশ্চেনই পরীক্ষাতে আসবে। তো ইম্পিডেন্সের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ একদম সিম্পল ইউ আকারের। এটাই যদি কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ হতো, তাহলে কারেন্ট মানে আমরা কি জানি, রেজিস্ট্যান্সের উল্টোটা, রেজিস্ট্যান্স মানে ইম্পিডেন্স। তাহলে সেক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে গ্রাফটা দেখতে হয় একদম এরকম, পাওয়ারের ক্ষেত্রে গ্রাফটা দেখতে হয় একদম এরকম, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ ছিঁড়ে গেল। তাই যদি কারেন্ট বলতো তাহলে শুরুতে ইনক্রিজ দেন ডিক্রিজ, ইম্পিডেন্স বলেছে শুরুতে ডিক্রিজ দেন ইনক্রিজ, এরকমভাবে আমরা জিনিসটাকে করব। চলে আসো 8 নম্বর।
অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, ডাব্লিউবিজির কোয়েশ্চেন শেষ, আমাদের ডাব্লিউবিজিতে যত কোয়েশ্চেন ছিল 2017 অবধি সেই কোয়েশ্চেন শেষ। এবার তুমি চলে আসো যেই মেইনসে, যেটা তোমার রিসেন্টলি আসছে এসছে, যেই মেইন 2025। অনেকে বলবে যেই মেইন পরীক্ষাই তো হয়নি, হয়েছে জানুয়ারি শিফটের ফার্স্ট অ্যাটেম্পটের। তো প্রথম বলছেন অল্টারনেটিং কারেন্ট ইজ গিভেন বাই আই ইকুয়াল টু আই এ সাইন ওমেগা টি প্লাস আই বি কস ওমেগা টি। বলছে কোনো একটা অল্টারনেটিং কারেন্টের সমীকরণ দিয়ে দিয়েছে আই এ সাইন ওমেগা টি প্লাস আই বি কস ওমেগা টি। প্রশ্ন হচ্ছে দ্য আরএমএস কারেন্ট উইল বি কত। বলছে যে অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, আরএমএস মান জিজ্ঞেস করেছে, রুট মিন স্কোয়ার ভ্যালু জিজ্ঞেস করেছে। এটা তোমাদের আমি বোর্ডে করিয়েছিলাম একদম ডিটেইলে, যে একটা কারেন্টের সমীকরণ যদি এরকম থাকে আই ওয়ান সাইন ওমেগা টি প্লাস আই টু কস ওমেগা টি, তাহলে তার আরএমএস মান কী করে বার করে। চলো করা যাক। এখানে কারেন্টের সমীকরণটা দিয়েছে আই ইকুয়াল টু, ভালো করে বুঝবো, আই এ সাইন ওমেগা টি। একাধিক সহজ কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, আশা করি অনেকেই পেরে গেছো অলরেডি, বুঝে গেছো কোনটা হবে। আই বি কস ওমেগা টি, আই এ কস ওমেগা টি প্লাস আই বি কস ওমেগা টি। আই আর এম এসের মান জিজ্ঞেস করেছে। আচ্ছা ভাই, আই আর এম এস মানে কি? রুট মিন স্কোয়ার করে কি করে? নাম অনুসারে রুট মিন স্কোয়ার। তাহলে শুরুতে উল্টোটা, শুরুতে স্কোয়ার করো, নিয়মটা হচ্ছে শুরুতে স্কোয়ার করো কারেন্টকে, তারপরে তার মিন নাও, মিন মানে অ্যাভারেজ, তারপর থেকে রুট করো। তো বাইরে থেকে যখন তুমি দেখছো রুট মিন স্কোয়ার, এই জন্য নামটা আর এম এস। নিয়মটা শুরুতে স্কোয়ার করো, তারপর তার অ্যাভারেজ নাও, তারপর তাকে রুট করো। আচ্ছা, এখানে আইয়ের মান বলেছিল আই এ সাইন ওমেগা টি প্লাস আই বি কস ওমেগা টি। তাহলে এখান থেকে আই স্কোয়ারের মান কত হবে? আইয়ের মান যদি এত হয় তাহলে আই স্কোয়ার মানে কত হবে? না, আই এ সাইন ওমেগা টি প্লাস আই বি কস ওমেগা টি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আই স্কোয়ারের মান। এটাকে যদি আমি ভাঙি এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু ইন্টু আই এ আই বি সাইন ওমেগা টি কস ওমেগা টি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঘোছু, এই জিনিসটাকে আই স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি রাখি, এই জিনিসটাকে আই বি স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি রাখি, পরের যে টার্মটা আছে এই যে জিনিসটা। আচ্ছা বলো তো আমাকে, টু সাইন ওমেগা টি কস ওমেগা টি, টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা। তাহলে আমি এই জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি যে আই এ ইন্টু আই বি ইন্টু সাইন টু ওমেগা টি। প্রশ্ন কেন লিখলাম দেখতে পাবে এক্ষুনি। এটা হচ্ছে আই স্কোয়ার। এবার এটাকে অ্যাভারেজ করব। এবার অ্যাভারেজ করার ইউজুয়াল যে প্রসিডিওরটা সেটা কি না, ইন্টিগ্রেশন অফ এই পুরো জিনিসটা ইন্টু ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এই পুরো জিনিসটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে টাইমের সাপেক্ষে, দেন টাইম দিয়ে ভাগ করতে হবে। সেটা আমরা করবো না, স্বাভাবিক, ওটা বোর্ডসের প্রসিডিওর ছিল, এখানে আমরা কম্পিটিটিভ করছি। চলো এখানে কি করে করবো, বলছে আই স্কোয়ারের মান পেয়েছো, তাহলে আই স্কোয়ারের অ্যাভারেজ পেতে গেলে তো শুরুতে তুমি আগে মানগুলো বসিয়ে নাও। তাহলে আই এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আই বি স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস আই এ আই বি সাইন টু ওমেগা টি। আচ্ছা, অ্যাভারেজের নিয়মটা হচ্ছে যে অ্যাভারেজের মধ্যে যদি যোগ বা বিয়োগ আকারে জিনিস থাকে, অ্যাভারেজের মধ্যে যদি যোগ আকারে জিনিস থাকে অনেকগুলো, অ্যাভারেজ অফ এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা সেটাকে আলাদা 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 করে অ্যাভারেজ হিসাবে লিখতে পারি। মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি অ্যাভারেজ অফ আই এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস অ্যাভারেজ অফ আই বি স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস অ্যাভারেজ অফ আই এ আই বি সাইন টু ওমেগা টি। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবার এই আলাদা আলাদা জিনিসগুলোর অ্যাভারেজ আমরা কী করে বার করব? আলাদা আলাদা জিনিসগুলোর অ্যাভারেজ আমরা কী করে বার করব? কী করে করব বলছে, তার জন্য একটা সুন্দর রুল আছে। বলছে যে সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন স্কোয়ার ওমেগা টি
এবং কস স্কোয়ার ওমেগা টি, এই চারজনের অ্যাভারেজ ভ্যালু তোমায় মাথায় রাখতে হয় ফুল সাইকেলে। ফুল সাইকেলে অর্থাৎ 0 to t ইন্টারভেলে সাইন ওমেগাটির অ্যাভারেজ কত হয়? 0। কস ওমেগাটির অ্যাভারেজ কত হয়? 0। সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত হয়? হাফ। কস স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত হয়? হাফ। তোমায় এবার এই মানগুলো বসাতে হবে এখানে, এই রুলটা মাথায় রাখতে হবে, কিন্তু এই চারটে জিনিস মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। প্রথম তুমি দেখো আই এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ। আচ্ছা, আই এ একটা কনস্ট্যান্ট টার্ম, আই এ এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আই এটাকে আমরা বাইরে বার করতে পারি অ্যাভারেজের। তাহলে আই এ স্কোয়ার বাইরে চলে এলো, পড়ে রইল সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ। সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত হয়? হাফ। আই বি স্কোয়ার সিমিলারলি বাইরে চলে এলো, কস স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত হয়? হাফ। প্লাস আই এ আই বি কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে চলে এলো, অ্যাভারেজের মধ্যে পড়ে রইল সাইন 2 ওমেগাটি। আচ্ছা, সাইন ওমেগাটিকে অ্যাভারেজ করলে যদি 0 হয়, তাহলে সাইন 2 ওমেগাটিকে অ্যাভারেজ করলেও 0, সাইন এন ওমেগাটিকে অ্যাভারেজ করলেও 0। তার মানে এই জিনিসটার অ্যাভারেজ সবসময় 0। বাস, তাহলে আই এ স্কোয়ার বাই 2 প্লাস আই বি স্কোয়ার বাই 2, যদি আমরা লসাগু নিই 2টা, তাহলে আই এ স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার বাই 2, এটাই হচ্ছে আমাদের আই অ্যাভারেজের, আই স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে আমাদের তো আই স্কোয়ারের অ্যাভারেজ বার করতে দেয়নি, আমাদের তো আইআরএমএস বার করতে দিয়েছে। তাহলে আইআরএমএস বার করার জন্য এই জিনিসটাকে আমরা রুট করব। তাহলে আইআরএমএস মানে রুট আন্ডার এই জিনিসটা। দেখো কোন অপশানে এটা আছে, রুট আন্ডার আই এ স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার বাই 2, অপশান বি ইজ দ্য রাইট আনসার। অনেকে বলতে পারে কেন অপশান এ না কেন? তার কারণ দেখো 2টা অপশান এতে রুটের বাইরে আছে, অপশান বিতে 2টা রুটের মধ্যে আছে, এবং আমাদেরও তো তাই বেরোলো 2টা রুটের মধ্যে, 2টা রুটের মধ্যে, রুটের বাইরে না। তো এই হচ্ছে নিয়মটা, এই হচ্ছে নিয়মটা। এরপরে তুমি যদি এই কোয়েশ্চেনটা দেখো, এত বড় করার কোনো প্রয়োজন নেই, তুমি এটাকে সিম্পলি এই ফর্মুলা অনুসারে বসিয়ে দাও। ধরো তোমার কাছে কারেন্টের সমীকরণটা দিয়েছে I1 সাইন ওমেগাটি প্লাস I2 কস ওমেগাটি, আইআরএমএস কত হবে? সিম্পলি রুট আন্ডার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই 2, দ্যাটস ইট, দ্যাটস ইট। তোমার যদি কারেন্টের ইকুয়েশনটা এরকম দেয় 3 সাইন ওমেগাটি প্লাস 4 কস ওমেগাটি, নিটে দিয়েছিল রিসেন্ট ইয়ার্সে, তাহলে আরএমএস কত? রুট আন্ডার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 বাই 2, মানে 5/√2, 5/√2। এইভাবে এইভাবে আমি তোমাকে প্রসিডিউরটা পুরোপুরি দেখিয়ে দিলাম যে কোথা থেকে কীভাবে জিনিসগুলো আসে। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 9, JEE Main 2025। অ্যান্ড সিরিজ এলসিএস সার্কিট ইজ কানেক্টেড টু অ্যান অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ। একটা সিরিজ এলসিএস সার্কিটকে আমরা ইএমএফের একটা এসি সোর্সের সাথে কানেক্ট করেছি। দ্য কারেন্ট অ্যাম্পলিটিউড অ্যাট আ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ইজ I0। হচ্ছে যখন সার্কিটে রেজোনেন্স হয়েছে, তখন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে সার্কিটের যে পিক ভ্যালুটা, সার্কিটের যে কারেন্টের ম্যাক্সিমাম মানটা, সেটা I0। ইফ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর বিকামস টুয়াইস অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, যদি আমরা আমাদের রেজিস্ট্যান্সটাকে আগের রেজিস্ট্যান্সের টুয়াইস করে দিই, ডাবল করে দিই, আরটাকে চেঞ্জ করে 2R করে দিই, প্রশ্নটা হচ্ছে দ্য অ্যাম্পলিটিউড অফ কারেন্ট অ্যাট রেজোনেন্স উইল বি কত? সোজা ভাষায় বলতে গেলে একটা এলসিআর বর্তনী আছে, সেই এলসিআর বর্তনীতে যখন রেজোনেন্স হচ্ছে তখন কারেন্টের সর্বোচ্চ মান I0। প্রশ্নটা হচ্ছে সার্কিটের রেজিস্ট্যান্সটাকে যদি আমি ডাবল করে দিই, তাহলে সেই সময় কারেন্টের পিক ভ্যালু কত হবে? কী করে করব? আচ্ছা, একটা বলো আমাকে, একটা এলসিআর বর্তনী যখন রেজোনেন্স, একটা এলসিআর বর্তনীতে যখন রেজোনেন্স হয় তার মানে কি মনে আছে? একটা এলসিআর বর্তনীতে যখন রেজোনেন্স হয় তখন এক্সএল এক্সি দুজনের সাথে সমান হয়, উপরের কম্পোনেন্টটা নিচের কম্পোনেন্টের সাথে সমান, মানে ক্যান্সেল আউট করে যায় একজন আরেকজন, পড়ে থাকে শুধুমাত্র রেজিস্ট্যান্স আলা পার্টটা। তাই আমরা বলি যে আমাদের যে এলসিআর বর্তনীটা রেজোনেন্স অবস্থায় একটা পিওর ইন্ডাকটিভ সার্কিটের মতো আচরণ করে, একটা পিওর আর সার্কিটের মতো আচরণ করে। আচ্ছা, একটা পিওর আর সার্কিটে কারেন্ট কত হয়? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ এখানে ই দিয়েছে, রেজিস্ট্যান্স এখানে আর, তাহলে কারেন্ট মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এটাই তো। তাহলে শুরুতে যখন রেজিস্ট্যান্স আর ছিল, কারেন্ট তখন কত? I0, তাহলে I0 ইকুয়াল টু E/R। এবার প্রশ্নে ওটা বলেছে যে ভাই আমরা না রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে আর থেকে 2R করে দিয়েছি, ডাবল করে দিয়েছি, তাহলে রেজিস্ট্যান্স যদি ডাবল হয়ে যায় নতুন কারেন্ট কত হবে? না I প্রাইম ইকুয়াল টু ভোল্টেজ তো একই আছে E,
রেজিস্ট্যান্সটা আর এর পরিবর্তে হয়ে গেছে তখন 2R, দ্যাটস ইট। তাহলে 1/2 ইন্টু E/R মানে কত দেখলাম I0, তাহলে I প্রাইম ইকুয়াল টু I0/2। তার মানে কারেন্টের মানটা আগের বারের কারেন্টের অর্ধেক হয়ে যাবে, I ইকুয়াল টু I0/2, দ্যাটস ইট, দ্যাটস ইট। তো দেখো কত সহজ অঙ্কটা 2025 সালে যেই নিয়ে এসে কিছুই নেই, একটা এলসিআর বর্তনী রেজোনেন্স যখন হচ্ছে তার মানে এক্সএল ইকুয়াল টু এক্সি, তার মানে সে একটা পিওর রেজিস্টিভের মতো আচরণ করছে। পিওর রেজিস্টিভের মতো আচরণ করছে মানে আমাদের যে সার্কিটে কারেন্টটা, সেই কারেন্ট মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো পিওর আরে শুধু যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয় তাহলে এখানে রেজিস্ট্যান্সের জায়গায় শুধু আর বসবে। তার কারণ একটা এসি সার্কিটে ইম্পিডেন্সের ফর্মুলা দেখতে এরকম বড় সড়ো হয়, √R² প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। এবার রেজোনেন্স অবস্থায় কী হয়, এক্সএলটা এক্সির সাথে সমান, তাই এই পুরো জিনিসটা 0 হয়ে যায়, জেড ইকুয়াল টু পড়ে থাকে শুধু আর, দ্যাটস ওয়াই। চলে আসো যেই মেইন 2024 আগের বছরের যে ইকুয়েশন বলছে, আ বাল্ব অ্যান্ড আ ক্যাপাসিটার আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস অ্যান এসি সাপ্লাই। একটা বাল্ব যার মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে এবং একটা ক্যাপাসিটার সিরিজ কম্বিনেশনে একজন আরেকজনের সাথে লাগানো আছে। আর ডাইইলেকট্রিক ইজ দেন প্লেসড বিটুইন দ্য প্লেটস অফ দ্য ক্যাপাসিটার। শুরুতে সুন্দর ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, একটা ক্যাপাসিটার ছিল এসি সাপ্লাইয়ের সাথে জুড়ে। আমরা পাকামো মেরে ক্যাপাসিটারের দুটো প্লেটের মাঝে একটা ডাইইলেকট্রিককে ইনসার্ট করলাম, একটা ডাইইলেকট্রিক মিডিয়াম প্লেস করে দিলাম। প্রশ্ন হচ্ছে, দ্য গ্লো অফ দ্য বাল্ব বিকামস 0, রিমেইন দ্য সেম, ইনক্রিজেস অর ডিক্রিজেস। যখন আমরা ডাইইলেকট্রিক মিডিয়ামটাকে সেই দুটো প্লেটের মাঝখানে, ধারকের দুটো প্লেটের মাঝখানে ঢোকাবো, তখন বাল্বটা যেটা জ্বলছিল তার গ্লো বাড়বে, কমবে, 0 হয়ে যাবে নাকি সেম থাকবে? আচ্ছা, বাল্বের গ্লো মানে, এই মুখের সামনে বাল্ব জ্বলছে আমার, বাল্বের গ্লো মানে যত বেশি তার মধ্যে কারেন্ট যাবে তত বেশি পরিমাণ সে গ্লো করবে, কারণ যত বেশি কারেন্ট তত বেশি পাওয়ার, যত বেশি পাওয়ার তত বেশি এনার্জি। তার মানে আমাদের বেসিক্যালি বুঝতে হবে যে ভাই কারেন্টের মানটা ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে। যদি কারেন্ট ইনক্রিজ করে তাহলে গ্লো ইনক্রিজ করবে, যদি কারেন্ট ডিক্রিজ করে তাহলে গ্লো ডিক্রিজ করবে। আচ্ছা, শুরুতে কোনো সমস্যা ছিল না, শুরুতে একটা সিআর সার্কিট ছিল এবং সেই আমরা জানি যে কোনো একটা সিআর বা আরসি সার্কিটের জন্য যে কারেন্ট হয় সেই কারেন্ট মানে হয় ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, বা ভালো ভাষায় ইম্পিডেন্স, কারণ এটা সিআর সার্কিট, ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ তো ভি, ইম্পিডেন্স মানে আমরা কী জানি, জেড মানে আমরা কী জানি, √R² প্লাস এক্সি²। এক্সি মানে আমরা কী জানি, 1/ωc। তাহলে 1/ωc হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের I ইকুয়াল টু ভি বাই √R² প্লাস 1/ωc হোল স্কোয়ার। এবার তুমি আমাকে বলো তো, যদি আমি প্রথমবারের ক্যাপাসিটারটা নিই যার মান সি, এবং যদি আমি ক্যাপাসিটারটা দুটো প্লেটের মাঝে একটা ডাইইলেকট্রিক মিডিয়ামকে ঢুকিয়ে দিই, আমরা জানি না যে কোনো একটা ধারকের দুটো প্লেটের মাঝে যদি একটা ডাইইলেকট্রিককে ঢোকানো হয় তার ফলে তার যে ধারকত্ব সেটা আগের বারের থেকে বেড়ে যায়। তার মানে আমি বলতে পারি যে নতুন ধারকত্ব সি প্রাইম পুরনো ধারকত্ব সির থেকে বেশি। নতুন ধারকত্ব যদি বাড়ে, সির মান যদি বাড়ে, তাহলে দেখো না 1/সির মানটা কমবে। সির মান যদি বাড়ে তাহলে 1/সি কমবে, তাহলে 1/সি² কমবে। তার মানে এই নিচের জিনিসটা পুরো কমবে। তার মানে একটা ভগ্নাংশের হর যদি কমে ক্রমশ, তার মানে সেই যে আইটা সেটা কিন্তু ক্রমশ বাড়বে। তার ফলে আইর মানটা কিন্তু ক্রমশ ইনক্রিজ করবে, এবং যেহেতু কারেন্ট বাড়বে সেজন্য সেই সার্কিটে যে পাওয়ার সেটাও কিন্তু ইনক্রিজ করবে, এবং পাওয়ার বাড়বে মানে সেই সার্কিটের বাল্বের যে গ্লো সেটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। অপশান সি ইজ দ্য রাইট আনসার, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কঠিন ছিল কোয়েশ্চেনটা, যে বাল্বটা কত উজ্জ্বলতরভাবে গ্লো করবে সেটা ডিপেন্ড করছে পাওয়ারের উপর, পাওয়ার ডিপেন্ড করছে কারেন্টের উপর। কারেন্ট যত বেশি, উজ্জ্বলতা তত বেশি, ব্রাইটনেস তত বেশি। কারেন্ট মানে সিআর সার্কিটের জন্য V/Z, যে কোনো V/Z। জেড মানে √R² প্লাস এক্সি²। এক্সি মানে 1/ωc, তাহলে 1/ωc হোল স্কোয়ার। তার মানে সির মান যত বাড়বে, কেন সির মান বাড়বে? তার কারণ শুরুতে আর ছিল,
ধারকত্ব ছিল এ এপসান নট বাই ডি। তারপরে আমরা কে ডাইইলেকট্রিক মিডিয়ামালা একটা মিডিয়ামকে দুটো প্লেটের মাঝে ইনসার্ট করলাম, তার ফলে নতুন ধারকত্ব হচ্ছে তোমার কে এ এপসান নট বাই ডি। যেহেতু কে এর মান একের থেকে সবসময় বড় হয়, সেজন্য আমাদের ধারকত্বটাও কিন্তু বাড়বে। ধারকত্ব বাড়লে কারেন্ট বাড়বে। কোয়েশ্চেন নাম্বার 11, given below are the two statements. Statement number 1, in an LCR series circuit current is maximum at resonance. তোমাকে ওরা দুটো সিম্পল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস। দুটো স্টেটমেন্ট দিয়েছে। প্রথম বলছে ইন অ্যান সিরিজ এলসিআর সার্কিট দ্য কারেন্ট ইজ ম্যাক্সিমাম অ্যাট রেজোনেন্স। সেটাই তো বারবার করে পড়ছি যে একটা সিরিজ এলসিআর সার্কিটে যখন রেজোনেন্স হয় তখন সেই সার্কিটে কারেন্ট সবসময় ম্যাক্সিমাম হয়। ঠিক, অবশ্যই ঠিক। তাহলে অপশান স্টেটমেন্ট 1 নিয়ে তো কোনো ডাউট নেই, ঠিক ওটা। স্টেটমেন্ট 2, কারেন্ট ইন পিওরলি রেজিস্টিভ সার্কিট can never be less than that in a series LCR circuit when connected to the same voltage source. বলছে যে কোনো একটা পিওর রেজিস্টিভ সার্কিটে যে কারেন্ট, সেটার মান কখনোই এলসিআর বর্তনীর সাথে যখন আমরা সেই ব্যাটারিকে লাগাই তার থেকে কম হতে পারে না। মানে ওরা বলছে যে ধরো তোমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, শুধু একটা রেজিস্ট্যান্স আছে, সেটাকে তুমি একটা এসি সোর্সের সাথে জুড়ে দিয়েছো, কারেন্ট পাবে তুমি সার্কিটে। কত হবে সেই কারেন্ট? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ওরা বলছে যে এই সেম ব্যাটারিটা, এই সেম ভি ভোল্টের ব্যাটারিটাকে বা জেনারেটরটাকে যদি আমরা একটা এলসিআর বর্তনীর আন্ডারে নিয়ে আসি, যেখানে একটা এল থাকবে, একটা সি থাকবে, একটা আর থাকবে, সেখানে নিয়ে আসি, তখন কারেন্ট কত হবে এলসিআর বর্তনীতে? না, কারেন্ট মানে হয় ভি বাই জেড। জেড মানে কত হয় একটা এলসিআর বর্তনীতে? একটা এলসিআর বর্তনীতে জেড কত হয়? একটু আগে দেখলে, √r² প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো, আগের বার ইম্পিডেন্স হিসাবে বা রেজিস্ট্যান্স হিসাবে শুধু আর ছিল, এবারে রেজিস্ট্যান্স হিসাবে এত বড় একটা জিনিস আছে। তার মানে এখানে যে কারেন্টটা পাবো আমরা আই প্রাইম, এটাকে যদি আই নাম দিই, তাহলে যে আই প্রাইম কারেন্টটা সেটা অবশ্যই আই থেকে ছোট। তার মানে আইটা অবশ্যই আই প্রাইমের থেকে বড়। তার মানে পিওর রেজিস্টিভ সার্কিটে যে কারেন্ট, সেটা সবসময় এলসিআর বর্তনীর যে কারেন্ট তার থেকে বড় হয়, তার থেকে ছোট সে কখনো হতে পারে না। তাহলে স্টেটমেন্ট নাম্বার 2টাও রাইট। তাহলে এখানে স্টেটমেন্ট 1 ট্রু, স্টেটমেন্ট 2 ফলস হবে না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। স্টেটমেন্ট 1ও ঠিক, স্টেটমেন্ট 2ও ঠিক। বুঝতে পারলে নিশ্চয়ই যে কোনো একটা এলসিআর বর্তনীতে যখন রেজোনেন্স হয় তখন সেই বর্তনীর কারেন্ট ম্যাক্সিমাম হয়। তাহলে স্টেটমেন্ট 1 নিয়ে কোনো ডাউট নেই, 1টা ঠিকই হবে। স্টেটমেন্ট 2টা বলছে যে যখন আমরা পিওর রেজিস্টিভ সার্কিট ব্যবহার করি, সেক্ষেত্রে যে কারেন্টটা হয় সেই কারেন্টটা নাকি এলসিআর বর্তনীর কারেন্টের থেকে ছোট হতে পারে না। অবশ্যই, তার কারণ পিওর রেজিস্টিভ সার্কিটে কারেন্ট ম্যাক্সিমাম, এলসিআর বর্তনীতে কারেন্ট তার থেকে তুলনামূলক কম হয়, দ্যাটস ওয়াই। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 12, JEE Main 2024। A series LCR circuit is subjected to an AC signal of 200 volt 50 Hz। বলছে একটা এলসিআর বর্তনী আছে যেটাকে আমরা 200 ভোল্ট 50 হার্জের সাথে কানেক্ট করছি। ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, যার মান L = 10 মিলি হেনরি, ইজ 31.4 ভোল্ট, দেন দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ কত? বলছে যে যদি ইন্ডাক্টরের দুপাশে ভোল্টেজ এত হয় তাহলে সেই সার্কিটে কারেন্ট কত? আচ্ছা, একটা এলসিআর বর্তনী সিরিজ কম্বিনেশনে আছে। সিরিজ কম্বিনেশনে আছে মানে এলের মধ্যে দিয়েও যতটা কারেন্ট, সির মধ্যে দিয়েও ততটা, আর এর মধ্যে দিয়েও ততটা। তাহলে আমি যদি এলের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা বার করি, তাহলে সেটাই সার্কিটের টোটাল কারেন্ট, সেটাই সার্কিটের কারেন্ট, কারণ সিরিজ কম্বিনেশন তো পাশাপাশি আছে। আচ্ছা, তার মানে আমাকে বেসিক্যালি ইন্ডাক্টরের দুপাশে কারেন্ট বার করতে হবে। আচ্ছা, ইন্ডাক্টরের দুপাশে কারেন্ট মানে আমরা কি জানি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ইন্ডাক্টরের দুপাশে কারেন্ট মানে ইন্ডাক্টরের দুপাশে ভোল্টেজ বাই ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স। ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স বলতে এক্সএল। এক্সএল মানে আমরা কি জানি? ওমেগা ইন্টু এল। ভিএল কত বলে দিয়েছে ওরা প্রশ্নে? ভোল্টেজ কতটা এক্সপিরিয়েন্স করছে? 31.4। ওমেগা ইন্টু এল। আচ্ছা, ওমেগা কি দিয়েছে? দেয়নি। ফ্রিকোয়েন্সি দিয়েছে 50 হার্টজ। ওমেগা মানে আমরা কি জানি? ফ্রিকোয়েন্সির টার্মে ওমেগা মানে 2πf। তাহলে মানগুলো বসাও। এফ মানে আমরা কত জানি? 50।
এল মানে কত জানি 10 মিলি হেনরি। 10 মিলি হেনরি মানে দাদা 10 ইন্টু 10⁻³ হেনরি। বাস কাটাকাটি করো। আচ্ছা পাই মানে কত 3.14, এটা দিয়ে যদি এটাকে কাটি 3.14 31.4কে যদি 3.14 দিয়ে কাটি তাহলে কত হয় 10, তাই না? এই যে কচু এটা 3.14, এটাকে যদি 10 দিয়ে গুণ করি তবেই তো 31.4 আসবে। তো সেটাই কাটলাম, পাই দিয়ে এটাকে কাটলাম, এলো 10। 10 দিয়ে এটাকে কাটলে 2 কাটলে 5, 5 10 50, সিম্পল। তাহলে 1/10 ইন্টু 10 মানে 10 স্কোয়ার ইন্টু 10⁻³ 10⁻1, উপরে উঠলে 10, তাহলে I ইকুয়াল টু 10⁻1 মানে 10 অ্যাম্পিয়ার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। যেই মেইন 2024-এর কোয়েশ্চেন। কঠিন লাগছে এগুলো? লাগছে না তো কঠিন? ঠিক আছে, তার মানে তুমি আস্তে আস্তে বুঝেছো কোয়েশ্চেনগুলো। সিম্পলি কারেন্ট মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ আমরা দেওয়া আছে, রেজিস্ট্যান্স বলতে এক্সেল, ইন্ডাক্টারের নিজস্ব রেজিস্ট্যান্স। ইন্ডাক্টারের নিজস্ব রেজিস্ট্যান্স মানে ওমেগা ইন্টু এল, ওমেগা মানে 2πf, তাহলে 2πf ইন্টু এল। ফ্রিকোয়েন্সির মান বসলাম, এল এর মান বসলাম, কারেন্টের মান এলো 10 অ্যাম্পিয়ার। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 13, এবং এটাই আজকে লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এটাই আজকে লাস্ট কোয়েশ্চেন। এটাও যেই মেইন 2024-এর। বলছে অ্যান এসি ভোল্টেজ V ইকুয়াল টু 20 sin 200πt is applied to a series LCR circuit which drives a current I equal to 10 sin 200πt plus π/3। বলছে যে একটা এলসিআর বর্তনী আছে, একটা এলসিআর সার্কিট আছে, সেই এলসিআর সার্কিটে আমরা এতটা পরিমাণ ভোল্টেজ দিচ্ছি এবং তার ফলে সার্কিটে কারেন্ট তৈরি হচ্ছে এতটা। দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ পাওয়ার কত হবে? অ্যাভারেজ পাওয়ার কত হবে? তো ভাই অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি? ক্লাসের একদম শুরুতে দেখলাম না? অ্যাভারেজ পাওয়ার মানে VRMS, ভোল্টেজের আরএমএস ভ্যালু, ইন্টু IRMS, কারেন্টের আরএমএস ভ্যালু, ইন্টু cos φ। জানো তোমরা এগুলো সব। এবার VRMS, IRMS, cos φ এই তিনটে আমরা কী করে বার করবো? বলছে দেখো, যখনই তোমায় বলেছি ভোল্টেজের সমীকরণ দেবে তখনই সেটাকে তুমি তোমার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে নাও। তোমার যে চেনা ইকুয়েশন তার সাথে কম্পেয়ার করো, তোমার যে চেনা ইকুয়েশন তার সাথে কম্পেয়ার করো। তাহলে V ইকুয়াল টু 20 sin 200πt, এটাকে যদি আমি V ইকুয়াল টু V0 sin ওমেগাটির সাথে কম্পেয়ার করি তাহলে দেখো V0-এর মান কত আসে 20। তার মানে আমি বলতে পারি যে ভাই এই যে V0, সেই V0-এর মানটা 20। আমার V0 চাই না, VRMS চাই। সিম্পলি VRMS মানে কত? V0/√2। তাহলে VRMS মানে 20/√2। IRMS মানে I0/√2। I0 কত? বলছে দেখো এই যে পিক ভ্যালুটা এটা কত? 10। তাহলে I0 হচ্ছে 10, তাহলে 10/√2 ইন্টু cos φ। ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এখানে ভালো করে দেখো ভোল্টেজের ফেজ কত? ফেজ মানে এই যে সাইনের পরের এই যে অংশটা, এটাকে বলা হয় দশা ফেজ। তাহলে ভোল্টেজের ফেজ কত? 200πt। কারেন্টের ফেজ কত? 200πt প্লাস π/3। তাহলে ফেজ ডিফারেন্স কত এদের মধ্যে? দেখো না, 200πt প্লাস π/3, সেখান থেকে 200πt বাদ দাও, ফেজ ডিফারেন্স। তাহলে এটা কেটে গেল। তাহলে ফেজ ডিফারেন্স কত? π/3। তাহলে এই যে ফাইটা, সেই ফাইটার মান হচ্ছে π/3। মানগুলো এবার বসিয়ে দাও, ক্যালকুলেশন করো। 200/√2 ইন্টু √2 মানে 2, cos π/3, π/3 মানে 60 ডিগ্রি, cos 60 মানে, তাহলে 200/4 50 ওয়াট, 50 ওয়াট ইজ দ্য রাইট আনসার। 50 ওয়াট ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো এই হচ্ছে যেই মেইনের কোয়েশ্চেন। এখান থেকে তুমি আমায় বলো একটাও যেই মেইনের কোয়েশ্চেন কঠিন লাগলো? একটাও লাগার কথা না, তুমি যদি একটু সিনসিয়ারলি পড়ে থাকো। একটাও যেই মেইনের কোয়েশ্চেন কঠিন লাগার কথা না। WBJের একটা কোয়েশ্চেনও কি কঠিন লাগলো? প্রথম কোয়েশ্চেনটা একটু লেন্দি ছিল, দ্বিতীয় কোয়েশ্চেনটা একটু ইন্টেলেকচুয়াল ছিল। সেটা বাদ দিয়ে তুমি যদি দেখো একটা কোয়েশ্চেনও কিন্তু এমনটা না যে তোমার অকাতের বাইরে, যেটাকে বলে মানে তোমার রেঞ্জেই না, তুমি জানোই না, পড়োই কোনো দিন, সেরকমটা কিন্তু না। তো সেই জন্যই এই চ্যাপ্টারগুলোকে পড়ার জন্য আমি বারবার করে বলছি। তুমি ইলেকট্রোস্ট্যাট দেখো, সেখান থেকে তুমি কোয়েশ্চেন পারবে। তুমি কারেন্ট দেখো, সেখান থেকে তুমি কোয়েশ্চেন পারবে। ম্যাগনেটিজমটা একটু খটোমটো কোয়েশ্চেন আসে WBJতে, তো ম্যাগনেটিজমটা একটু টাফ জায়গাতে থাকে।
বাট তার কোর কনসেপ্টটা পড়ে নাও, ইএমআই তোমার সহজ লাগবে। আগের দিন আমরা ক্লাসে করেছিলাম ইএমআই খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসে, যেটা তুমি পারবে একটু মাথা কাটলে। এসি থেকে দেখলে টু দ্য পয়েন্ট ডিরেক্ট অঙ্ক আসে, এমন কিছু বিশাল ঘুরিয়ে ফুরিয়ে আসে না। এর পরের দিন আমরা দেখবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইয়েস সেটাকেও আমরা দেখবো একটা ক্লাসের মাধ্যমে। ছোট হবে কারণ কোয়েশ্চেন কম আছে সেখান থেকে। 1 ঘন্টার ক্লাস হবে, হয়তো 1 ঘন্টা না, 45 মিনিট 40 মিনিটের কাছাকাছি ক্লাস হবে, ছোটো চ্যাপ্টার। তো সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তুমি দেখবে, এগুলো সব স্কোরিং চ্যাপ্টার। মডার্ন ফিজিক্সে আমরা যাবো, মডার্ন ফিজিক্স খুব স্কোরিং, সেখানে ওই 3-4টে ঘষাপিটা ফর্মুলা সেগুলো দিয়ে তোমায় অঙ্ক জিজ্ঞেস করবে, কয়েকটা টিপিক্যাল কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে তোমাকে অঙ্ক জিজ্ঞেস করবে। তো তুমি পারবে, মানে যদি একটু সিনসিয়ারলি পড়ো তাহলে স্পেশালি যে 12-এর পোর্শনটা, সেখান থেকে তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে। আমাকে অনেকেই বারবার কমেন্টে জিজ্ঞেস করেছে, টেলিগ্রামে জিজ্ঞেস করছিলে যে কেন 12টাকে করাচ্ছি, 11টা কেন করাচ্ছি না। তার কারণ 12টা তুমি করে এসছো, 2 দিন আগে তুমি 12টা করে এসছো, তোমার কনসেপ্ট অলরেডি বিল্ড আছে, সেই জন্য এই জায়গাগুলো স্কোরিং হবে তোমার জন্য। 11-এ একটা তোমার কঠিন চ্যাপ্টার পড়ার থেকে 11-এর একটা চ্যাপ্টারে যত টাইম লাগবে, 12-এর একটা চ্যাপ্টার অনেক সহজ হবে। মজার বিষয়, তুমি যদি আগে 11 পরে 12 করো, সেটা করা মানে অথেন্টিক, সেটাই করতে হয়, কিন্তু এই শেষ 1 মাসের জন্য কিন্তু সেই প্রসিডিওর ঠিক না বলে আমার মনে হয়। আমার মনে হয় যে যতটা স্কোর করার জায়গা শুরুতে আছে সেটা করে নাও, তারপরে 11-এ আমরা যাব। 11-এ যে মোশন ইন 1D, ইউনিট ডাইমেনশন, 1D, 2D, লস অফ মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, সেগুলো সব করবো আমরা, হিট, থার্মো, ওয়েভ সব করবো। কিন্তু সেখানে তোমার সেগুলো তুমি কতটা নিতে পারবে সেটা একটা প্রশ্ন, কারণ তুমি 11-এ অতটা পড়োনি, যারা যেই জন্য ফোকাস করে পড়েনি তারা অতটা পড়েনি, তাদের প্রিপারেশান 11 থেকে অত ভালো নেই। তো তোমার যেটা ভালো আছে তুমি সেটাকেই আরও ভালো করার চেষ্টা করো। বাকি ওখান থেকে যতটা স্কোরিং জায়গা আছে, যে স্কোরিং চ্যাপ্টার আছে, সেগুলো আমি তোমায় সব করিয়ে দেবো 1 শট ক্লাসের মাধ্যমে। তোমার যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানাও, ভিডিওটা লাইক করে দাও, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আমি তোমার জন্য এরকম 2 ঘন্টা 1.5 ঘন্টার করে ক্লাস আনছি, একটা ভিডিও বানাতে আমার বহু সময় লাগে আর কি, মানে শুরুতে নোটস প্রিপেয়ার করা, তারপর ক্লাসটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও সবার সাথে, যাতে করে তাদেরও হেল্প হয়, আমারও একটু হেল্প হয়। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ক্লাস যখন আমরা আপলোড করব সেই ক্লাসের নোটিফিকেশান তোমায় পেতে হবে। সেই নোটিফিকেশান পেতে চাইলে তুমি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, এবং এই যে নোটসটা হলো সেই নোটসটা আমি তোমায় এই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, তো সেখান থেকে তুমি এই নোটস অ্যাক্সেস করতে পারবে। তো আজকে আমাদের এত অবধি ক্লাস ছিল। আজকে আমরা অল্টারনেটিং কারেন্ট 1 শট নিয়ে ডিসকাস করলাম। এর পরের দিন আমরা, অর্থাৎ কালকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের যা যা কোয়েশ্চেন আছে সেগুলোকে আমরা কালকে কভার করব। তো আজকের মতো টাটা।